আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতেছেন আমাকে? সালাম ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, জি। একদম ক্লিয়ার। ওকে। আচ্ছা, ঠিক আছে ভাই, আমি শুরু করে দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। 46তম বিসিএস প্রিলি ফুল কোর্স ইংলিশ লিটারেচার, টপিক হচ্ছে মডার্ন অ্যান্ড পোস্ট মডার্ন, নেম অফ আমেরিকান, আইরিশ, ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশি রাইটার, নোটাবল ক্রিটিক্স। আজকের ক্লাসে যারা জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, কাইন্ডলি একটু জানাবেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, স্বাক্ষর বলছে আসসালামু আলাইকুম ভাই, এক্সাম নাকি ঈদের পর হবে শুনলাম। সো রুটিন যা আছে ওভাবেই চলবে নাকি চেঞ্জ হবে? ডেইলি দুটা করে ক্লাস শেষ করা যাচ্ছে না। স্বাক্ষর একটু টেক্সটটা কিউ অ্যান্ড এ তে দেন। সালাম ভাই হচ্ছে আমাদের মানে, কি বলে আপনার উত্তরণের যারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, যারা এ ব্যাপারে ডিসিশন দিতে পারবেন তাদের সাথে কথা বলে এটার একটা অ্যান্সার দেবার চেষ্টা করবে। আমিও শুনলাম যে এক্সাম হচ্ছে আপনার ঈদের পরে চলে যাচ্ছে। যদি তাই হয় তাহলে আসলে এত প্রেসার না নিলেও চলে আর কি। সেই হচ্ছে আর কি অবস্থা। শুভ সন্ধ্যা আপু। আমরা তাহলে ক্লাসটা শুরু করি, হ্যাঁ? দুইটা ক্লাস আসলে মানে কি বলে আপনার খুব প্রেসার হয়ে যায় আসলে, এটা তো অবশ্যই সত্য কথা। শেষ করা এবং এই জিনিসগুলা পড়া, মাথায় নেয়া, কিন্তু আসলে করবেনও বাকি। এখন চলে ফেব্রুয়ারি, ধরেন ঈদের পরে যদি নেয় তাও আসলে সময় আছে কয় মাস, 2 মাস। আপনাদের কিন্তু প্রিলির পড়াশোনা দেখা গেছে, যদি এখন আপনাদের ফার্স্ট রিভিশন চলে তাহলে পরীক্ষার আগে মিনিমাম 2বার রিভিশন দিয়ে তারপরে সিটে বসতে হবে আর কি, তা না হলে কনফিডেন্স পাবেন না। সো আসলে খুব বেশি সময়ও নেই, এই টাইমটাই এরকম আসলে। যারা ফার্স্ট টাইম প্রিলি দিচ্ছেন তাদের জন্য মানে সবকিছু আসলে এখন কি বলবো, হজম করাটা খুব টাফ। মানে এত এত পড়াশোনা, এত কিছু হজম করা, ম্যাক্সিমাম জিনিসই তো মুখস্থ করা টাইপের, হজম করাটা টাফ। ফার্স্ট টাইম যারা প্রিলি দিচ্ছেন, সেকেন্ড টাইম থেকে দেখবেন যে এগুলা খুব ডাল ভাত হয়ে যাবে। 10 দিন 15 দিন রিভিশন দিয়ে গিয়ে পরীক্ষায় বসলেই দেখবেন যে প্রিলি কোয়ালিফাই করতে পারতেছেন আর কি, প্যাটার্নটা ধরে ফেলতে পারলে। যাই হোক, দেখেন আজকের টপিকটা দুইটা টপিক আর কি, মডার্ন অ্যান্ড পোস্ট মডার্ন, কিন্তু আসলে পড়াশোনা খুব অল্প। রিজনটা হচ্ছে কি, এখানে পড়লে আপনি প্রচুর নোটেবল রাইটার্স এর লেখা পড়তে পারবেন, কিন্তু অ্যাকচুয়ালি লাগে হচ্ছে 3-4 জনের রাইটিং পড়া আর কি। কারণ প্রশ্ন 3 4 5, ম্যাক্সিমাম ধরেন 10 জন নিয়ে আমরা আলোচনা করতে পারি, এর বেশি লাগে না। রিজন হচ্ছে কি, এখান থেকে প্রশ্ন কম হয় এবং দ্বিতীয়ত হচ্ছে এটা হিউজ একটা টপিক। সো আপনি যখন এটা পড়বেন তখন অন্য টপিকে কিন্তু আপনার টাইম ইনভেস্টমেন্ট কমতে থাকবে। সো একটা টপিক যেখান থেকে প্রশ্ন আসার প্রবাবিলিটি খুবই কম, সেখানে সেই টপিকের পেছনে আপনি অনেক সময় দিচ্ছেন, পরে দেখা গেল সেখান থেকে পরীক্ষায় কোশ্চেনই আসলো না। সো দেখা গেছে যে আলটিমেটলি আপনাদের উপরেও প্রেসার বেশি হয়ে যায়। জান্নাতুল একটা কোশ্চেন করছে যে কোন কোন টপিক থেকে কোশ্চেন বেশি আসে। আমি শুরুর থেকে 3টা টপিক আপনাদের বলেছি যে 3টা টপিক থেকে বেশি কোশ্চেন আসে। একটা হচ্ছে রোমান্টিক এজ, একটা হচ্ছে এলিজাবেথান এজ, যেখানে শেক্সপিয়ারের লেখাটা আছে, এলিজাবেথান এজ। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভিক্টোরিয়ান এজ,
এর পরে যদি পড়তে চান তাহলে হচ্ছে দ্য এইজ অফ পোপ। এই চারটা এইজ থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে। ধরেন 15 মার্কসের ভেতরে 10 মার্কসের উপরে কোয়েশ্চেন এই চারটা টপিক থেকেই আসবে। ওকে, সো মডার্ন এইজে অনেক রাইটার আছে, পড়তে চাইলে তো আসলে পড়ার শেষ নাই, কিন্তু এখান থেকে নোটেবল রাইটার যারা বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট এদের সংখ্যাটা তুলনামূলক কম। সো ওই অ্যাসেসমেন্টটা মাথায় রেখেই দেখা গেছে আমি ক্লাসে আপনাদের পড়ার পরিমাণটা কমায় দেওয়ার চেষ্টা করব। চলেন আগাই। প্রথমত, টাইম পিরিয়ডটা ইম্পর্টেন্ট, যদিও এখন আর এটা খুব বেশি আসে না। 35 থেকে 41তম বিসিএস পর্যন্ত কোশ্চেন বিশ্লেষণ করলে দেখবেন যে টাইম লাইন থেকে প্রচুর কোশ্চেন আসতো, প্রচুর বলতে কি 2-3টাও প্রশ্ন আসতো। এরপরে এটার সংখ্যাটা একটু কমে গেছে। তারপরও যেহেতু কোশ্চেন প্রিভিয়াসলি আসতো, একটু জেনে নেন যে মডার্ন পিরিয়ডটা শুরু হয়েছে 1901 সালে এবং শেষ হয়েছে 1939 সালে। শুরু হয়েছে কিভাবে? এর আগের এইজটা ছিল ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডের নামকরণ করা হয়েছিল কুইন ভিক্টোরিয়ার নাম অনুসারে। সো ভিক্টোরিয়ান পিরিয়ডটা শেষ হয়ে গেছে যখন কুইন ভিক্টোরিয়া মারা গেছে, এবং এরপরে ক্ষমতায় আসছে হচ্ছে তার ছেলে এডওয়ার্ড 7। এই যে তার ছবি আছে ডান পাশে, এই ভদ্রলোক ক্ষমতায় আসছে। সেও বেশি দিন বেঁচে ছিল না, মাত্র 10 বছরের জন্য হচ্ছে গিয়া সে শাসন কার্য পরিচালনা করছে, এবং তার স্মরণে এই টাইম লাইনটার নামকরণ করা হয়েছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড। এই পিরিয়ডটা অনেকে 1914 পর্যন্ত বলে থাকে। কেন 14 পর্যন্ত এটাকে টানে? কারণ 14-এ হচ্ছে গিয়ে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়, এবং ওয়ার্ল্ড ওয়ারের পরবর্তী টাইম লাইনে যে ধরনের লেখাগুলো পাবলিশ হয়েছে সেগুলোর প্যাটার্ন গুলো আপনারা জানেন যে একটা সোশিও কি বলে পলিটিক্যাল ইনসিডেন্ট হচ্ছে গিয়ে সবসময় রাইটারদের লেখায় একটা বড় ইম্প্যাক্ট ফেলে। সো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরে ইংল্যান্ডেরও যে জিও পলিটিক্যাল পজিশনটা ছিল বিশ্বের কাছে, সেটাও আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু করে। আপনারা জানেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত ইংল্যান্ড হচ্ছে কি বলে পৃথিবীর সব থেকে শক্তিশালী সাম্রাজ্যগুলার একটা ছিল। কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যদিও তারা মিত্র শক্তিতে ছিল এবং জিতে আসে, কিন্তু এই যুদ্ধের মাধ্যমে নতুন আর একটা শক্তির এমার্জেন্স হয়, সেটা হচ্ছে আমেরিকা। এর আগে দেখা গেছে আমেরিকা যদিও স্বাধীনতা পেয়ে গেছে 1776-এ, কিন্তু আমেরিকা যে এত বড় একটা এম্পায়ার হিসাবে দাঁড়াইতে পারে, মানে এম্পায়ার বলতে বুঝাচ্ছি যে তারা যে একটা নতুন শক্তি হিসাবে এমার্জ হবে, সেটার অনেক মানে কি বলে সম্ভাবনা দেখা যাচ্ছিল। কিন্তু এই যুদ্ধে যখন দেখা গেছে অটোমান এম্পায়ার একদম কালাপস করলো, জার্মান আহ, যে এম্পায়ার ছিল, অ্যাস্ট্রো হ্যাঙ্গেরি এম্পায়ার, এরা যখন দেখা গেছে ডিজলভ হয়ে গেল, রাশিয়ান এম্পায়ার দেখা গেছে 1917-এ গিয়ে আপনার কি বলে লেনিন যখন দেখা গেছে কমিউনিজমের একটা চর্চা শুরু করলো, আলটিমেটলি এই সব কিছু এবং পাশাপাশি জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে দেখা গেছে যে আমেরিকা কিছু বেনিফিটস পেয়েছে। আর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে দেখা গেছে তাদের উপর ডিরেক্ট কোনো আক্রমণ হয় নাই, কিন্তু তারা বোথ পার্টির কাছেই অস্ত্র বিক্রি করছে, এবং এর মাধ্যমে তারা হিউজ প্রফিট করছে। এবং যুদ্ধটা যখন দেখা গেছে মোটামুটি ডিসাইডেড যে কারা জিতবে, তখন তারা সেই যুদ্ধে তাও হচ্ছে প্যাসিভলি আসলে পার্টিসিপেট করছে। সো এই কারণে দেখা গেছে যে 14 পর্যন্ত যে টাইম লাইনটা ছিল প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত, এই সময় সাহিত্য চর্চার প্যাটার্নটা একরকম ছিল। এবং যখন দেখা গেছে জর্জ জর্জ 5 আবার কি বলে রাজা হিসাবে আবির্ভূত হয়েছে এবং সাহিত্য রচনার প্যাটার্নটা পরিবর্তন হয়ে গেছে, তখন মডার্ন পিরিয়ডের সেকেন্ড ফেজ যেটাকে বলা হয়েছে জর্জিয়ান পিরিয়ড, সেই পিরিয়ডটা শুরু হয়েছে। এটার টাইম লাইনটা ছিল 1910 টু 1939। 39-এও একটা ইম্পর্টেন্ট ইনসিডেন্ট ঘটে, সেটা কি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা শুরু হয়ে যায়। তো বুঝতেই পারতেছেন মডার্ন পিরিয়ডের যে টাইমগুলো, এগুলোর উপরে বড় দুইটা প্রভাব বিস্তার করছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এখান থেকে পড়তে হবে কি, শুধুমাত্র এই টাইম লাইন দুইটা জানলেই চলবে, মডার্ন টাইম পিরিয়ডের টাইম লাইনটা সম্পর্কে জানলেই চলবে। চলে আসেন, এই যে বিখ্যাত রাইটার কে কে ছিল, সর্বপ্রথম কে কোন বংশোদ্ভূত ছিল এটা ম্যাটার করে। এখান থেকে প্রশ্ন আসে যে আইরিশ বংশোদ্ভূত রাইটার কে, স্কটিশ বংশোদ্ভূত রাইটার কে, তারপরে কে হচ্ছে গিয়া ব্রিটিশ কিন্তু পরবর্তীতে আমেরিকায় মাইগ্রেট হয়ে তার লেখালেখি শুরু করছিল, কে আমেরিকান কিন্তু দেখা গেছে ইংল্যান্ডে এসে তার লেখালেখি শুরু করছিল। এই প্রশ্নগুলা হচ্ছে ঘুরায় ফিরাইয়া
আসে। তার মানে এই স্লাইডটা হচ্ছে ইম্পর্টেন্ট, তার ভেতরে যারা রেড কালারে লেখা তারা আরো বেশি ইম্পর্টেন্ট। জিবি শ, ইনি হচ্ছেন গিয়ে মডার্ন এজের খুব বিখ্যাত একজন নাট্যকার, এবং ইংরেজি সাহিত্যে তার স্থানটা হচ্ছে শেক্সপিয়ারের পরে সব থেকে প্রসিদ্ধ নাট্যকার হিসেবে। উইলিয়াম বাটলার গেটস, সে হচ্ছে খুব নামকরা একজন কবি ছিলেন। জেমস জয়েস, তিনিও হচ্ছে একজন বিখ্যাত কবি ছিলেন। এরা সবাই ছিলেন আইরিশ বংশোদ্ভূত, কিন্তু এদের ইংরেজি সাহিত্যের উপরে প্রচন্ড পরিমাণে প্রভাব ছিল। আপনারা জানেন যে যুক্তরাজ্যের ভেতরে আসলে আয়ারল্যান্ড চলে আসে, স্কটল্যান্ড চলে আসে, ইংল্যান্ড চলে আসে, ওয়েলস চলে আসে। এজন্য এদেরকে আসলে ইংলিশ কবি হিসাবেই স্বীকৃতি দেয়া হয়ে থাকে। অন্যদিকে আমেরিকান যেসব কবি আছে মডার্ন পিরিয়ডের, তাদের ভেতরে সব থেকে পপুলার হচ্ছেন টি.এস. এলিয়ট এবং আর্নেস্ট হেমিংওয়ে। হেমিংওয়ে নোবেলিস্ট হিসাবে সাহিত্য চর্চা করে প্রসিদ্ধ হয়েছিলেন, এবং টি.এস. এলিয়ট হচ্ছে গিয়ে সাহিত্যের বিভিন্ন শাখায় লেখালেখির চেষ্টা করছে, নভেলও আছে তার, পোয়েমও আছে তার। ঠিক আছে, সো এদের নামগুলা মোটামুটি মনে রাখলেই হবে। ইউকের মধ্যে নর্দার্ন আয়ারল্যান্ড যায়, রাইট ভাইয়া, ইউকের মধ্যে নর্দার্ন আয়ারল্যান্ড যায়। আয়ারল্যান্ড হচ্ছে কি আপনার স্বাধীন রাষ্ট্র হিসাবে এমার্জ হয়। কিন্তু আয়ারল্যান্ড স্বাধীনতা পায় কবে, কেউ বলতে পারবেন? আয়ারল্যান্ড স্বাধীনতা পায় কবে? আয়ারল্যান্ড ঐতিহাসিকভাবে কখনো কখনো ইংল্যান্ডের মানে কি বলে ইংল্যান্ডের কিংডমের আন্ডারে ছিল, ব্রিটিশ কিংডমের আন্ডারে ছিল। কখনো কখনো তারা রেবেলিয়াস অ্যাক্ট করছে, এবং এ কারণে আপনারা হয়তো বা দেখা গেছে যে অনেক সময় দেখবেন যে আয়ারল্যান্ড, আহ, ইংল্যান্ডের যিনি কি বলে কিং ছিলেন, তাকে বলা হচ্ছে কিং অফ ইংল্যান্ড, আয়ারল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড। আয়ারল্যান্ডের এই যে নর্দার্ন আয়ারল্যান্ড পার্টটা ইউকের সাথে থাকবে, এবং সাউদার্ন আয়ারল্যান্ড পার্টটা যে আলাদাভাবে থাকবে, এই জিনিসটা ডিসাইড হয়েছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে। আপনারা যারা পিকি ব্লাইন্ডার্স দেখছেন তারাও এই সময়ের পলিটিক্সটা সম্পর্কে আইডিয়া করতে পারবেন। আয়ারল্যান্ডকে স্বাধীনতা দিতে আসলে যুক্তরাজ্য রাজি ছিল না। এটার পেছনে একটা বড় রিজন হচ্ছে গিয়া মেরিটাইম যে লাইনটা আছে। আপনারা জানেন যে যুক্তরাজ্য হচ্ছে ইটসেলফ একটা কি বলে আপনার দ্বীপ। সো আয়ারল্যান্ড যেহেতু এই পাশেই আছে, একে যদি স্বাধীনতা দিয়ে দেয়া হয় তাহলে আপনার মেরিটাইম যে বাউন্ডারি আছে, মেরিটাইম যে বাউন্ডারি অর্থাৎ মেরিন যে বাউন্ডারি আছে, কোস্ট লাইন আছে, সেখান থেকে হচ্ছে গিয়ে ইংল্যান্ডের লসে পড়তে হবে। এই কারণে দেখা গেছে আয়ারল্যান্ড যদিও প্রাকৃতিক সম্পদে অনেক প্রাচুর্যশীল ছিল না, কিন্তু তারপরও আয়ারল্যান্ডকে আসলে মানে ছাড়তে রাজি ছিল না। যাই হোক, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে এটা নিয়ে বহুত কাহিনী হয়। আয়ারল্যান্ডে দেখা গেছে তৎকালীন রাশিয়ার যে কমিউনিজম আহ শাসন ব্যবস্থা এস্টাবলিশ করে লেনিন, তার মাধ্যমেও প্রভাবিত হয়। এখানে হচ্ছে ওয়ার্কিং ক্লাস খুব শক্তিশালী হয়ে যায়। পরবর্তীতে দেখা গেছে এদের সাথে দেন দরবার হয়, এবং আলটিমেটলি মানে যে ডিসিশনটা হয় সেটা হচ্ছে নর্থার্ন আয়ারল্যান্ড পার্টটা যুক্তরাজ্যের সাথে ইন্টিগ্রেট করবে, এবং সাউদার্ন আয়ারল্যান্ড পার্টটা হচ্ছে আয়ারল্যান্ড নামে আলাদা একটা রাষ্ট্র ঘোষণা করবে। সো এই মানে ইনসিডেন্টটা হচ্ছে গিয়ে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরের একটা ইনসিডেন্ট। ইংরেজি সাহিত্য দেখা গেছে রচনা করা শুরু হয়েছে সেই 450 এডি থেকে। ধরেন আহ, যে সময়টা থেকে অনেক বেশি প্রফিসিয়েন্ট ইংরেজি সাহিত্য, সেটাও 1500 সাল থেকে। সো 1500 থেকে 1900 পর্যন্ত এই 400 বছর তো প্রায় আয়ারল্যান্ডের যেসব সাহিত্যিক ছিল তারাও নিজেদেরকে ইংল্যান্ডের সাহিত্যিক হিসেবেই বিবেচনা করছে। জিনিসটা এরকম যে 1947-এর আগে উপমহাদেশের যে কোনো সাহিত্যিক তারা তো আসলে ছিল সাবকন্টিনেন্টের সাহিত্যিক ওই পার্সপেক্টিভ থেকে। ঠিক আছে, ওকে, যাই হোক, ইন্ডিয়ান কিছু সাহিত্যিকও হচ্ছে গিয়ে আহ কি বলে ইন্টারন্যাশনাল রাইটার হিসাবে স্বীকৃতি পাইছে। তাদের মধ্যে একজন হচ্ছে নীরদ সি চৌধুরী। আপনারা তার নাম শুনে থাকবেন, আত্মঘাতী বাঙালি নামে একটা লেখা দ্বারা সে খুব প্রসিদ্ধ হয়েছিলেন। ইংরেজ রাইটার হিসাবে সে স্বীকৃতি পেয়েছিলেন দ্য অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি না দা অটোগ্রাফ, নাকি না অটোবায়োগ্রাফি ছিল বইটা, অটোবায়োগ্রাফি না দা অটোগ্রাফি না ভাই, দা অটোবায়োগ্রাফি না দা অটোগ্রাফি, দা অটোগ্রাফি অফ অ্যান অফ অ্যান
আননোন ইন্ডিয়ান। এখানে নীরজ সি চৌধুরীর নিজের লাইফের কাহিনী আসলে বর্ণিত হয়েছে। অটোগ্রাফি যেহেতু বুঝতেই পারতেছেন, সো এটা নীরজ সি চৌধুরী হচ্ছে তার জীবদ্দশার শেষের সময়গুলোতে, সে সরকারি চাকরিজীবী ছিলেন, শেষের সময়গুলোতে হচ্ছে গিয়ে আহ, ইংল্যান্ডে মাইগ্রেট করেন এবং ওখানে গিয়ে লেখালেখি শুরু করেন। তো ওখানে থাকা অবস্থায় হচ্ছে সে এই বইটা রচনা করেন, যার মাধ্যমে দেখা গেছে সে ইংরেজি সাহিত্যে হচ্ছে খুব পপুলার হয়েছিলেন। আর কে নারায়ণের বিখ্যাত লেখাগুলো হচ্ছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, এর ট্রিলজি। এদের লেখা কখনো পরীক্ষায় আসে নাই, তারপরও একজন কি বলে ভারতীয় কিভাবে দেখা গেছে ব্রিটিশ রাইটার হিসেবে সুখ্যাতি পাইলো, সেটা জানার জন্যই আসলে দুইটা লেখার নাম এখানে লেখা। আপনারা এখান থেকে যে জিনিসটা মুখস্থ করবেন সর্বপ্রথম, সেটা হচ্ছে আইরিশ যেসব কবি এবং সাহিত্যিক আছে তাদের নামগুলো মুখস্থ করবেন। আমেরিকান যারা আছে তাদেরটা মুখস্থ করবেন, ইন্ডিয়ান যারা আছে তাদেরটা মুখস্থ করবেন। সেক্ষেত্রে যেটা হবে, বাকি যারা থাকবে তারা হচ্ছে ব্রিটিশ, এটা বুঝতে সুবিধা হবে। ব্রিটিশ যারা আছে সবার নাম আসে না পরীক্ষায়, অবভিয়াসলি। জোসেফ কনার্ড ইম্পর্টেন্ট, উইলিয়াম সমারসেট মঘাম ইম্পর্টেন্ট, জর্জ অরওয়েল ইম্পর্টেন্ট, রুডিয়ার্ড কিপলিং, এইচ জি ওয়েলস, জন গ্যালভর্দি ইম্পর্টেন্ট, বার্ট্রান্ড রাসেল, ফরস্টার, এদের জাস্ট নামটা শিখেন। ডিএইচ লরেন্স তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক, জাতীয়তা নিয়ে প্রশ্ন আসতে পারে, এজন্য এদের নামগুলা জাস্ট মনে রাখতে হবে কি জন্য। এ ধরনের প্রশ্ন আসতে পারে নিচের কে মডার্ন এজের রাইটার, সেক্ষেত্রে দেখা গেছে এই নামগুলা যদি আপনি জানেন সেক্ষেত্রে অ্যান্সার করতে পারবেন ওই প্রশ্নগুলো। ওকে, ফেমাস নোবেল প্রাইজ উইনার্স অফ মডার্ন এজ। কেউ কি বলতে পারবেন যে ইংরেজি সাহিত্যে, সরি ইংরেজি সাহিত্যে বলতেছি, প্রথম কত সাল থেকে সাহিত্যে নোবেল দেয়া শুরু করছে? সাহিত্যে প্রথম নোবেল কত সালে? শুভ্রা অ্যান্সার দিছে। আর কারো কাছে অ্যান্সার নাই? সুখী দিছে। আচ্ছা, যারা অ্যান্সার দিচ্ছেন অ্যান্সার গুলো ঠিক হয়েছে। সো মডার্ন এজটা শুরু হয়েছে 1901 সালে, সাহিত্যে নোবেলও শুরু হয়েছে 1901 সালে। আচ্ছা, ক্লাসের লাস্টে দিয়ে দিব না আরমান। সো প্রথম 1901 সালে ইংরেজি সাহিত্যে নোবেল পেয়েছিলেন যে ভদ্রলোক, তার নাম হচ্ছে সালি প্রুডহোম। উনি বেসিক্যালি একজন ফ্রেঞ্চ রাইটার ছিলেন, ফ্রেঞ্চ রাইটার। সো এটারে আইরনি অফ ফেইটও বলতে পারেন যে ফরাসি একজন রাইটার হচ্ছে গিয়ে সর্বপ্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন ইংরেজি সাহিত্যে তার কন্ট্রিবিউশনের জন্য। রুডিয়ার্ড কিপলিং, উনি নোবেল লাভ করেছিলেন 1907 সালে। রুডিয়ার্ড কিপলিং যে বইটার জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন, এই বইটা, গল্পটা আপনারা সবাই, আমি আমার ধারণা শুনছেন। বইটার নাম হচ্ছে দ্য জাঙ্গল বুক। মোগলির গল্প আমরা সবাই শুনছি। সো এই দ্য জাঙ্গল বুকের জন্য রুডিয়ার্ড কিপলিং হচ্ছে 1907 সালে নোবেল প্রাইজ লাভ করেন। ডাব্লিউ বি ইয়েটস, ওনাকে আমরা সব থেকে বেশি প্রুডহোম কোন বইয়ের জন্য পাইছি এটা লাগবে না ভাইয়া, খুব দাঁত খিচে যায় এরকমের একটা বই নামটা। সো ওইটার মানে নাম না জানলেও চলবে, ঠিক আছে। যতটুকু লাগবে অতটুকু বলে দিচ্ছি, জান্নাতুল বেশি শিখলে কিন্তু বিপদে পড়বেন। ডাব্লিউ বি ইয়েটস, ইয়েটস হচ্ছে গিয়ে কিপলিং রোমান্টিক এইজে কেমনে থাকে ভাইয়া, সে কত বছর বাঁচছে? রোমান্টিক এজ হচ্ছে 1798 থেকে 1832। যদি আমি ধরে নেই যে সে মানে একদম 32-এর দিকেও লেখা প্রকাশ করে, তাহলেও তার বয়স ছিল 20 বছর। আবার মডার্ন এইজেও এসে লিখছে, ভিক্টোরিয়ানে ছিল, রাইট? যাই হোক, ডাব্লিউ বি ইয়েটস উনি কি জন্য পপুলার ছিলেন?
আমরা তাকে সব থেকে বেশি চিনি কি কারণে? আপনারা অবশ্যই জানেন যে বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর, সে কি জন্য হচ্ছে গিয়া নোবেল পাইছিল? তার গীতাঞ্জলি নামে একটা বই ছিল। সেই বইয়ের কবিতাগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছিল, এবং সেই বইটা যখন পাবলিশ করা হয় তখন সেই বইয়ের সম্পাদনা এবং ভূমিকা লিখছিলেন হচ্ছে গিয়ে ডাব্লিউ বি ইয়েটস। উনি 1923 সালে হচ্ছে নিজেও নোবেল প্রাইজ পেয়েছিলেন। ডাব্লিউ জিবি শ জিবি শ হচ্ছে গিয়ে তার নাটক রচনার জন্য অনেক বেশি পপুলার ছিলেন। সে কিছু কি বলে আপনার কবিতাও লেখার চেষ্টা করছিলেন, বাট ওগুলা সেরকম পপুলারও হয় নাই। জিবি শ মূলত হচ্ছে নাটকের প্লেয়ার ছিলেন, এবং 1925 সালে সে স্পেসিফিক কোন কোন বইটার জন্য, কোন নাটকটার জন্য হচ্ছে নোবেল পাইছে ওভাবে তো বলা হয় নাই, কিন্তু ধারণা করা হয় তার পিগমালিয়নের জন্য তাকে হচ্ছে গিয়ে আপনার দেয়া হয়েছিল, কি বলে, নোবেল প্রাইজ দেয়া হয়েছিল। সর্বশেষে আসে পার্ল এস বাক। উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1938 সালে, এবং উনি ছিলেন একজন আমেরিকান উইমেন। পাঠ্য আমি ক্লাসের লাস্টে করে দিব না। উনি একজন আমেরিকান উইমেন রাইটার ছিলেন, এবং উইমেনদের ভেতরে তিনি সর্বপ্রথম হচ্ছে গিয়ে আপনার সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন। ঠিক আছে। সো এই ডেট গুলা লেখার পেছনে রিজন হচ্ছে কত সালে নোবেল পেয়েছিলেন এ ধরনের প্রশ্ন প্রিভিয়াসলি এসেছিল। এজন্য ডিটেলস যেগুলা আসার মতো আছে মোটামুটি সেগুলা দেয়া হয়েছে। এর বাইরে বার্ট্রান্ড রাসেল কবে নোবেল পেয়েছেন এটাও প্রশ্ন আসতে পারে, যেহেতু রাসেলকেও আসলে সাহিত্যের লোক হিসাবে ইনক্লুড করার চেষ্টা হয়েছে, করা হয়েছে, যদিও তিনি দার্শনিক ছিলেন মূলত। যাই হোক, বার্ট্রান্ড রাসেল হচ্ছে গিয়ে 1950-তে নোবেল প্রাইজ পেয়েছিলেন। সো এইগুলা জানলেই হবে সাহিত্যের প্রশ্নের জন্য। ভাইয়া দিয়ে দিব না, দিয়ে দিব না। আপনারা যারা যারা ড্রাইভের লিংক চাচ্ছেন আমি দিয়ে দিব না। এই প্রশ্ন অলরেডি 3-4 জন করে ফেলছেন, তো আমি ক্লাসের লাস্টে দিয়ে দিব, এটা নিয়ে টেনশন করেন না। বারবার দেখা গেছে ক্লাসের টপিক থেকে আপনাদের কোশ্চেনের দিকে গিয়ে ডিরেইলড হয়ে যাচ্ছি। হ্যাঁ, নোট দিয়ে দিব ভাইয়া, নোট নিয়ে টেনশন করেন না। নোট আরো যা যা আছে, লাগে আপনাদের ম্যাথের নোটও দিয়ে দিব। ঠিক আছে, রিটেনের ম্যাথের নোটও দিয়ে দিব। নোট দিয়ে আমি কি করব বলেন? আমি তো আলাদাভাবে পড়াই না, উত্তরণেই পড়াই। সো আপনাদের নোট দেয়া, আপনাদের ক্যাডার বানানো, এটাই আমার দায়িত্ব। হয়তোবা অনেকে মেইল দেন, এজন্য সবাইরে নোট পৌঁছে দিতে পারি না। যা যা আছে নোট ম্যাক্সিমামই আসলে প্রিলির নোট আসলে ওইভাবে এই 3টা সাবজেক্টই ছিল। আর নোট ওরকম ছিল না। রিটেনের অনেক নোট ছিল, কিন্তু এগুলা আসলে সফট কপি বানানোর আর এনার্জি ছিল না, ওগুলা ফেলে দিছি। যা টুকটাক আছে আপনারা যখন রিটেন দিবেন তখন ওগুলাও দিয়ে দিব না। ঠিক আছে, সমস্যা নাই। ওকে, আসেন একটু পড়াশোনায় থাকি আমরা। হেনরি জেমস, ওনাকে নিয়ে কখনো মানে বিসিএস এ প্রশ্ন আসে নাই। উনি বেসিক্যালি পপুলার কেন? ওনাকে বলা হয় কি ট্রানজিশনাল ফিগার বিটুইন লিটারারি ন্যাশনালিজম অ্যান্ড মডার্নিজম। অর্থাৎ ন্যাশনালিজমের লেখার যে বৈশিষ্ট্যগুলো এবং মডার্নিজমের লেখার যে বৈশিষ্ট্যগুলো, এই দুইটা জিনিসকে হচ্ছে গিয়ে আলাদা করা হয়েছিল হচ্ছে গিয়ে ওনার লেখার বৈশিষ্ট্যের মাধ্যমে। ঠিক আছে। ওনার সব থেকে বিখ্যাত লেখা হচ্ছে গিয়ে দ্য পোর্ট্রেট অফ এ লেডি। এটা ওনার খুব বিখ্যাত একটা নোবেল, যেটার প্রোটাগনিস্ট ছিলেন ইজাবেল আর্চার, যিনি মূলত একজন ইয়াং আমেরিকান উইমেন থাকে। এবং ওনার আপব্রিঙ্গিং এর পাশাপাশি ওনার কি বলে আপনার ফ্লারিশিং এইজে ওনার যে এক্সপিরিয়েন্স গুলা হয়,
ওই জিনিসগুলাকেই হচ্ছে গিয়ে এই নোভেলে পোট্রে করা হয়েছে, অর্থাৎ ওনার লাইফের স্ট্রাগেল, ওনার জীবনের প্রেম, এটসেট্রা এটসেট্রা। এটাই হচ্ছে গিয়ে পোর্ট্রেট অফ এ লেডির স্টোরি লাইন। কখনোই যেহেতু হেনরি জেমস থেকে কোশ্চেন আসে না, আপনারা চাইলে ওনাকে স্কিপ করতে পারেন। যদি মন চায় শিখবেন, তাহলে ওনার দুইটা দুইটা লেখা জানলেই হবে, দ্য পোর্ট্রেট অফ এ লেডি, দ্য অ্যাম্বাসেডর্স, এটা নন ক্যানারে একবার আসছিল। দ্য অ্যাম্বাসেডর কার লেখা? এর বাইরে দ্য ইউরোপিয়ান, দ্য বস্টোনিয়ান্স, এগুলা চাইলে যারা অনেক শিখতে চাচ্ছেন তারা এই চারটা বইয়ের নাম শিখতে পারেন, যে এই বইগুলার অথর হচ্ছেন হেনরি জেমস। ওকে। ওনার বিখ্যাত পোয়েম গুলার মধ্যে আর ট্রাজেডি অফ হিরোর এবং আ প্যাশনেট পিলগ্রিম, এই দুইটা নাম শিখতে পারেন। রিজন কি? দা প্যাশনেট পিলগ্রিম নামে শেক্সপিয়ারের একটা কবিতা আছে। সো দা প্যাশনেট পিলগ্রিম কবিতাটা আর আ প্যাশনেট পিলগ্রিম, যেহেতু নাম মোটামুটি সিমিলার, এজন্য দেখা গেছে যে এরকম হতে পারে যে প্যাশনেট পিলগ্রিম কার লেখা দিয়ে হয়তো বা দিয়ে বসবে যে হেনরি জেমস অপশন, মিসলিড করার জন্য। সো ওই কারণে আ প্যাশনেট পিলগ্রিম এটা যে হচ্ছে হেনরি জেমসের লেখা, এই একটা কবিতার নাম চাইলে শিখতে পারেন। নেক্সট হচ্ছে আপনার জর্জ বার্নার্ড শ। জর্জ বার্নার্ড শ হচ্ছে গিয়ে উইলিয়াম শেক্সপিয়ারের পরে দ্বিতীয় সেরা ব্রিটিশ নাট্যকার হিসেবে আখ্যায়িত এবং স্বীকৃত। তিনি আইরিশ নাট্যকার এবং সমালোচক হিসাবে প্রসিদ্ধ ছিলেন, এবং তার জন্মস্থানটা হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন। তার প্রকাশিত নাটকের সংখ্যা লাগবে না। তার টাইটেলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার। ফাদার অফ ইংলিশ লিটারেচার বলা হয় উইলিয়াম শেক্সপিয়ারকে, এবং ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার বলা হয় জর্জ বার্নার্ড শকে। দুইজনের টাইটেল যেহেতু অলমোস্ট সিমিলার, এজন্য দেখা গেছে টাইটেল, মানে টাইটেল রিলেটেড কোশ্চেনে একটু খেয়াল রাখেন, আবার ভুল যাতে না হয়। তার রচিত নাটক সমূহকে ড্রামা অফ আইডিয়ালস বলা হয়ে থাকে, কারণ তিনি হচ্ছে গিয়ে ড্রামা অফ আইডিয়াস নামে প্রসিদ্ধ। কারণ হচ্ছে গিয়ে তার নাটকে ড্রামা বলতে যে জিনিসটা বোঝানো হয়, অর্থাৎ একটা জিনিসকে হচ্ছে গিয়ে অনেক পেঁচায় পোর্ট্রে করা, ওই জিনিসটা করার সবসময় একটা কি বলে, একটা সাবকনশাস একটা ট্রাই থাকতো। তিনি প্রথম ব্যক্তি যিনি একই সাথে নোবেল পায় এবং একাডেমি অ্যাওয়ার্ড পায়। একাডেমি অ্যাওয়ার্ড পায় তার যে বিখ্যাত নাটক আছে পিগমালিয়ন, এই পিগমালিয়ন দিয়ে মুভি বানানো হয়, এবং ওই মুভির হচ্ছে গিয়ে আপনার চিত্রগ্রাহক হিসাবে, চিত্রগ্রাহক বলে না, কাহিনীকার বলে, কাহিনীকার হিসাবে হচ্ছে গিয়ে তিনি অস্কার পেয়েছিলেন। আচ্ছা, এই তো এখানেই লেখা ছিল পিগমালিয়ন নাটকের জন্য 1925 সালে হচ্ছে উনি নোবেল পেয়েছিলেন। সো ওনার ক্ষেত্রে কি কি মনে রাখতে হবে? ওনার টাইটেলটা ইম্পর্টেন্ট, কবে নোবেল পেয়েছেন এটা ইম্পর্টেন্ট। ভাইয়া ইংলিশ লিটারেচারে স্লাইড পড়াও লাগবে না, আপনি স্লাইড পড়েন না, আপনি হচ্ছে ওই যে একটা নোট শেয়ার করছি আমি, ওই নোটটা পড়েন তাহলেই হবে। স্লাইড পড়লে অনেক বেশি পড়তে হবে। ওকে। সো তার, হ্যাঁ এই অভ্যাসটা তো খুব বাজে অভ্যাস। এই জান্নাতুলের প্রশ্নটা আপনাদের সাথে শেয়ার করি, এই অভ্যাস আমারও ছিল। ভাইয়া আমার একটা সমস্যা যে কিছু পড়তে গেলে মনে হয় সব পড়ি, মনে হয় যদি এক্সামে এসে যায় সব পড়ে আবার মনেও থাকে না। আপনাদের মানে ক্লাসটা যেহেতু ছোট, এজন্য হচ্ছে একটা গল্প বলি 2 মিনিট সময় নিয়ে। আপনারা যখন বিসিএস এর রিটেনের প্রশ্ন দেখবেন, দেখবেন যে বাংলাদেশ এই টপিকটায় একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে 1947 থেকে 1971 পর্যন্ত ইতিহাসের গুরুত্বপূর্ণ যে বিষয়াদি সেই জিনিসগুলোর হচ্ছে বর্ণনা করুন, এরকম একটা রিটেন প্রশ্ন সবসময় বাংলাদেশে আসে। লাস্ট রিটেন গেল কত, 45, হ্যাঁ 45-এও দেখলাম এই প্রশ্নটা আসছে, এই প্রশ্নটার নাম্বার হচ্ছে 20। তো আমার ফার্স্ট বিসিএস রিটেন ছিল 38। ওই রিটেনে আমি এই প্রশ্নটা যখন অ্যান্সার করতে গেছি, আমি কিন্তু বাসার থেকে প্রিপেয়ার হয়ে গেছি যে প্রত্যেকটা 20 মার্কসের প্রশ্নের জন্য রিটেনে আপনি সময় পাবেন 24 মিনিট।
তো আমি বাসার থেকে ফিক্স করে গেছি যে 24 মিনিটের মধ্যে নো ম্যাটার হোয়াট আমি যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার করে ছেড়ে দিব। কিন্তু 1947 থেকে 1971 এই প্রশ্নগুলো হচ্ছে এমন এন্টাইসিং কোয়েশ্চেন, যখন আমি লেখা শুরু করছি আমি 47-এর দেশ বিভাগ লিখছি, আমি 48-এর ইনসিডেন্ট লিখছি, যে 48-এর শুরুর দিকে হচ্ছে কি আপনার কাশ্মীর ইস্যু নিয়ে যুদ্ধ হয়েছে। এরপরে দেখা গেছে আমি 1950-র ইস্যুস লিখছি, 1952-এর ইস্যুস লিখছি, তারপরে চলে গেছি 1955-এ, 1956-এ 56-র যে আপনার হচ্ছে আইয়ুব খান আসলো, আইয়ুব খান এসে যে শিক্ষা আন্দোলন হলো এই ইস্যুস গুলা লিখছি। তারপর হচ্ছে 1958 লিখতে গেছি, 1962 হচ্ছে শিক্ষা আন্দোলন হয়েছিল, 56-তে হচ্ছে আপনার আইয়ুব খান হচ্ছে কি ওই যে ইস্কান্দার মির্জা আইয়ুব খানের যে প্লটটা ওইটা লিখছি। এরকম করে করে আমি যখন এই কোশ্চেনটা অ্যান্সার করছি আমি দেখি আমার হয়ে গেছে 1 ঘন্টা 20 মিনিট। এখন আপনি বুঝেন যে 1 ঘন্টা 20 মিনিটে আমি একটা প্রশ্ন অ্যান্সার করছি, যেখানে এটা অ্যান্সার করার কথা 24 মিনিট। তাহলে আর রিটেনের কিছু থাকে? সো এটা যখন আমি করছি, এই কোশ্চেনটা মনে হয় 20-22 পেজ লিখে ফেলছি। করার পরে আমার পাশের সিটে আমারই পরিচিত আমার একটা ভাই ছিল, আফিফ করে নাম। ও বলতেছে যে ভাই আপনি এটা ভুল করছেন, ও হচ্ছে কি আপনার 37-এর আরএইচডি ছিল, 38-এ আবার ওর রেল আসছিল, রেলে আর জয়েন করে নাই, যাই হোক। তো ও বলতেছিল যে ভাই বিসিএস এ তো আপনি, আমি যেহেতু ফার্স্ট টাইমার ছিলাম, কোথাও কোচিং টোচিং করি নাই, আমি তো আসলে এত কিছু জানতাম না। ও বলতেছিল যে ভাই এগুলা মানে কি বলে আপনার ট্রাপ কোশ্চেন, এই কোশ্চেনটারে আমি অ্যান্সার করছি 6 পেজে, সেক্ষেত্রে হয়তো বা আমারে 20-এ দিবে 10। আপনি এটারে অ্যান্সার করছেন কত পেজ, 20 পেজ, আপনারা এটায় কত দিবে, সর্বোচ্চ 14 দিবে। এখানে আপনি 4 মার্কসের একটা ডিফারেন্স করতেছেন, কিন্তু আপনি তো পুরো যে 10 সেট অ্যান্সার করা লাগতো 10 সেট অ্যান্সারই করতে পারতেছেন না এটার জন্য। সো এই ধরনের যে স্ট্র্যাটেজি, যে আমি বলতেছিলাম যে আমি ভাই এত কষ্ট করে এত এত ডেটা পড়ছি, এগুলো আমি না দিলে কিভাবে হয়। সো আলটিমেটলি কিন্তু দেখা গেছে পরে আমি যখন আমার মার্কশিট তুলছি, মার্কশিট তোলার পরে আমার বাংলাদেশে মার্কস ছিল মাত্র 108। শেষ করছিলাম কিন্তু ওটারে জগা খিচুড়ি শেষ করা বলে, 4 সেট প্রশ্ন আমি খুব বাজে অ্যান্সার করছিলাম। সো এজন্য পরবর্তীতে কিন্তু দেখা গেছে আমি ওখান থেকে যে জিনিসটা বুঝতে পারছি, এটা হচ্ছে গিয়ে একটা প্রশ্ন অনেক বেশি লেন্দি লিখতে গিয়ে অন্য কোশ্চেনের খারাপ অ্যান্সার দিয়ে আসলে আপনি ভালো এক্সাম দিয়ে আসতে পারবেন না, এবং এটা রাইট অ্যাপ্রোচও না। এ কারণে আমি কিন্তু শুরু থেকে দেখা গেছে ইংলিশের টিচার হওয়া সত্ত্বেও আপনাদের বলছি যে আপনারা সাহিত্য কম পড়বেন। কেন? কারণ সাহিত্য শুধুমাত্র প্রিলি কোয়ালিফাই করার জন্য লাগে, রিটেনে এটার কোনো ইম্প্যাক্টই নেই, ইনফ্যাক্ট ক্যাডার হবার ক্ষেত্রেও এটার ইম্প্যাক্ট খুবই কম। তাহলে এই জিনিসের পেছনে আপনি এত সময় কেন দিবেন? আপনি যদি সাহিত্যে 15-তে 8-9ও পান, তাতেও আপনার প্রিলি পার হয়ে যাবে। সো এখানে এই 15-তে 12 পাওয়ার জন্য আপনি যদি সব পড়েন, হয়তো বা আপনি 3 মার্কসের একটা ডিফারেন্স তৈরি করবেন, কিন্তু এই 3 মার্কসের ডিফারেন্স তৈরি করতে গিয়ে আপনি যে পরিমাণে সাহিত্যের পেছনে সময় দিবেন, ওই সময়টা দেখা গেছে আপনি বাংলা সাহিত্যের পেছনে দিলেও অনেক কাজে দিবে। কারণ বাংলা সাহিত্য মানে বিসিএস রিটেনে এটার অনেক ইম্প্যাক্ট আছে, 30 মার্কসের কোশ্চেন আসে সরাসরি, 3 মার্কসের যে প্রশ্নগুলো আসে ওগুলা। এজন্য এই যে অভ্যাস যে আমি সব পড়বো, এই অভ্যাস আপনার যেভাবেই হোক সাবসাইড করে আসতে হবে। কারণ এই অভ্যাস থাকলে আপনি ক্যাডার হতে পারবেন না, হতে পারবেন না, পারবেন না। আপনি দেখবেন 14 ঘন্টা করে পড়তেছেন, তাও আপনি দিন শেষে হয়তো বা দেখা গেছে ম্যাক্সিমাম নন ক্যাডার হবেন। অন্যদিকে আপনার ফ্রেন্ড যে স্ট্র্যাটেজিক্যালি পড়বে, সে 5 ঘন্টা পরেও দেখা গেছে ফরেন অ্যাডমিন ক্যাডার নিয়ে নিতে পারে। সো বিসিএস এ কিন্তু স্ট্র্যাটেজি অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। এজন্য এ ধরনের অভ্যাস যাদেরই আছে যে আমি সব পড়বো সব পড়বো, এই রোল থেকে বের হয়ে আসেন। কারণ আপনি সব পড়লে টিচার হবেন, টিচারের সব জানা দরকার। আপনার তো ভাই টিচার হওয়া মাথা ব্যথা না, আপনার মাথা ব্যথা হচ্ছে আপনি ক্যাডার হবেন। ঠিক আছে, ওকে, আসেন আমরা জীবী ষ নিয়ে কথা বলতেছিলাম। জীবী ষয়ের লেখাগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি হচ্ছে এক শ্রেণীর কি বলে মানুষকে খুব ক্রিটিসাইজ করতেন বা ব্যান্টার করতেন, যারা হচ্ছেন মিলিটারি পার্সন, মিলিটারি পার্সনকে। ঠিক আছে, সো ওনার বিখ্যাত যে নাটকগুলো আছে তার মধ্যে একটা নাটক হচ্ছে গিয়ে আর্মস এন্ড দ্য ম্যান।
এই আর্মস অ্যান্ড দ্য ম্যান এই নাটকে বেসিক্যালি তিনি হচ্ছে গিয়ে মিলিটারিদের খুব ইনসাল্ট করছেন। ওনার এরকমও একটা ই আছে, কোট আছে, যে 10 জনের ভেতরে 8 জন মিলিটারি হচ্ছে গিয়ে মানে আইকিউ লেভেল থাকে সাধারণ মানুষের থেকেও নিচে, এরকম একটা স্টেটমেন্ট আছে ওনার। যাই হোক, তো আর্মস অ্যান্ড দ্য ম্যানের স্টোরি লাইনটা হচ্ছে, প্রোটাগনিস্ট হচ্ছে রেইনা, রেইনা পেটকফ। এখানে আরো উল্লেখযোগ্য ক্যারেক্টার হচ্ছে সার্জেই, লোকা এবং ব্লান্ট শেলি। এই হচ্ছে উল্লেখযোগ্য 4টা ক্যারেক্টার। নাটকের প্রেক্ষাপটটা হচ্ছে সার্বো বুলগেরিয়ান ওয়্যার, অর্থাৎ সার্বিয়া এবং বুলগেরিয়ার ভেতরে একটা যুদ্ধ হচ্ছিল। সেই যুদ্ধ যখন হচ্ছিল তখন সেই যুদ্ধের হচ্ছে গিয়ে একটা ক্যাভালরির চার্জে ছিল হচ্ছে সার্গেই। এই সার্গেই হচ্ছে গিয়ে রেইনার কি বলে আপনার পানি প্রার্থী ছিলেন, অর্থাৎ যুদ্ধ শেষে রেইনার সাথে এসে তার বিয়ে হবে, রেইনার বাবার সাথে এরকমের একটা কমিটমেন্ট ছিল সার্গেইর। আর রেইনা পেটকক হচ্ছে গিয়ে সেখানের একজন টিনেজ, টিনেজ বলা যায় না, মানে অ্যাডাল্টহুডে পা রাখছে এরকম একটা ক্যারেক্টার। তো এই বুলগেরিয়ান আহ, যারা হচ্ছে যোদ্ধা ছিলেন, যারা সেনাবাহিনীর ছিলেন, তাদের একজন ক্যাভেলরির কি বলে আপনার ক্যাভেলরির হচ্ছে ইনচার্জ ছিলেন সার্গেই। এবং সার্বিয়ার সাথে বুলগেরিয়ার যুদ্ধে এই ক্যাভেলরি হচ্ছে একটা খুব স্ট্রং স্ট্রং একটা কি বলে আপনার স্ট্রং হোল্ডের যুদ্ধে হচ্ছে গিয়ে একটা ফ্রন্টাল ওয়্যারে হচ্ছে গিয়ে এই ক্যাভালরি বুলগেরিয়ান সাইড থেকে যে ক্যাভালরি থাকে সার্গেইর চার্চে, তারা হচ্ছে গিয়ে জিতে। এবং এটা জেতার পরে দেখা গেছে সে ওয়্যার হিরো হিসাবে ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা পায়। তো ওই যুদ্ধটা থেকে যখন আহ সার্বিয়ার সাথে এই যুদ্ধটা হয়, ওই যুদ্ধ থেকে হচ্ছে গিয়ে সার্বিয়ার হয়ে একজন মার্সেনারি বলে এদেরকে, যারা টাকার বিনিময়ে যুদ্ধ করে, এরকম একজন মার্সেনারি হচ্ছে গিয়া পালায় ওখান থেকে। পালায়া সে এসে আশ্রয় নেয় হচ্ছে রেইনাদের যে বাড়িটা থাকে সেখানেই। তো সেখানে এসে যখন সে আশ্রয় নেয় তখন তো দেখা গেছে যে স্বাভাবিকভাবেই তারা যেহেতু বুলগেরিয়ানদের সাপোর্টার ছিল, তারা আশ্রয় দেবার কথা না, কিন্তু রেইনা তারপরও মানবিক কারণে তাকে আশ্রয় দেয়। কজ এই যে ক্যারেক্টারটা থাকে ওনার নাম থাকে ব্লান্স লি। সো এই ব্লান্সলি হচ্ছে গিয়ে আসলে সে যুদ্ধ করতে চাইতো না, সে নিতান্ত বাধ্য হয়ে হচ্ছে গিয়ে যুদ্ধে মানে ওই যে টাকা পাবে এজন্য নাম লিখায়। এবং সে আসলে দেখা গেছে যুদ্ধের সময় তার পকেটে লজেন্স নিয়ে ঘুরতেছে, যে কাউরে সে কনভিন্স করার চেষ্টা করবে লজেন্স দিয়ে, গুলি করে না, এরকম একটা কনসেপ্ট থাকে। যাই হোক, তো আহ, রেইনা তো হচ্ছে গিয়ে তার কাছে সার্গেইর গল্প করে। গল্প করার পরে সার্গেই বলে যে তোমার যে ফিয়ান্সে সে আসলে একটা বোকা। তোমরা তো ভাবতেছো যে সে বিশাল কিছু জয় করে ফেলছে, কিন্তু আসলে এটা হয়েছে লাকিলি। কিরকম লাকিলি? তো সে বলে যে যেই স্ট্রং হোল্ডটায় হচ্ছে গিয়ে সার্বিয়ার সাথে বুলগেরিয়ার যুদ্ধটা হয়, সেই জায়গায় মূলত সার্বিয়ারই জেতার কথা ছিল, কারণ তাদের সৈন্য সংখ্যা অনেক বেশি ছিল এবং তাদের কাছে স্ট্রং আর্টিলারিও ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটার প্লেসমেন্ট যেভাবে হওয়ার কথা বা কমান্ডারের যে কমান্ডটা যে সময় আসার কথা, এগুলার মিসম্যানেজমেন্টের কারণে বুলগেরিয়ানরা মানে হঠাৎ করে যে আক্রমণটা করে ওইটায় তালগোল পাকায় ফেলে সার্বিয়ানরা। কিন্তু অ্যাকচুয়ালি যদি তাদের যেরকম প্ল্যান ছিল সেরকম করতো, তাহলে বুলগেরিয়ানরা যে স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে ক্যাভালরি চার্জ করছিল তাতে তাদের মারা যাওয়ার কথা ছিল আসলে। সো যাই হোক, আলটিমেটলি দেখেন সবগুলা গল্পের পেছনে লাইন কি? লাইন হচ্ছে মিলিটারিরা যে তাদের যে সাকসেস স্টোরি গুলা সেগুলারে সে ফুটাইল হিসাবে উল্লেখ করার চেষ্টা করতেছে। তো যাই হোক, এই যে ব্লান্সলিকে যে রেইনা আশ্রয় দিছিল এই জিনিসটা হচ্ছে গিয়া লুকা সন্দেহ করে। এবং পরবর্তীতে এই যুদ্ধ থেকে যখন হচ্ছে গিয়া সার্গেই ফিরে আসে, আসার পরে দেখা গেছে লুকার সাথে আবার সার্গেইর একটা অবৈধ সম্পর্ক থাকে, এবং লুকা সবসময় চায় যে সে যে সার্ভেন্ট সেই ক্লাস থেকে যাতে উপরের দিকে উঠে আসতে পারে। কিন্তু সার্গেই তার সাথে অ্যাফেয়ারে লিপ্ত থাকলেও তাকে আসলে স্ত্রী হিসাবে কি বলে আপনার যে মর্যাদাটা দেওয়া উচিত ওই মর্যাদাটা কখনো দিতে রাজি ছিল না। যাই হোক, পরবর্তীতে যুদ্ধ শেষে যখন সার্গেই আসে, রেইনার বাবার সাথে আবার যুদ্ধ নিয়ে কথা হয়, ওই সময় হচ্ছে গিয়ে ব্লান্সলি যাকে যুদ্ধের সময় আশ্রয় দেওয়া হয় তাকে একটা ক্লক পরিহিত মানে কি বলে পরিধান করার জন্য দেয়া হয়েছিল রেইনার বাবার।
ওইটা ফেরত দিতে সে যখন আসে তখন দেখা গেছে আবার ওই ব্লান্সলির সাথে রেইনার দেখা হয়। রেইনা উপলব্ধি করতে পারে যে সে আসলে তার ফিয়ান্সেকে না, ব্লান্সলিকে ভালোবাসে। এবং সে যে যুদ্ধের সময় আশ্রয় দিছিল তাকে, এই জিনিসটা যখন দেখা গেছে সার্গেইর কাছে ফ্ল্যাশ হয়, তখন সার্গেইও হচ্ছে গিয়া বুঝতে পারে যে রেইনার সাথে আসলে ব্লান্সলিরই মিলন হওয়া উচিত, এবং সেও তার ভুল বুঝতে পেরে পরবর্তীতে হচ্ছে গিয়ে লুকাকে অ্যাকসেপ্ট করে। এবং আলটিমেটলি দুইটা কাপলেরই হচ্ছে গিয়ে একটা হ্যাপি এন্ডিং দেখানো হয়েছে নাটকে। সো এই ছিল আর্মস অ্যান্ড দ্য ম্যানের গল্প। এখান থেকে ক্যারেক্টার গুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সো ক্যারেক্টার গুলা মনে রাখতে পারেন। নেক্সট যেটা ইম্পর্টেন্ট প্লে সেটা হচ্ছে গিয়ে সিজার অ্যান্ড ক্লিওপ্যাট্রা। আপনারা অ্যান্টনি অ্যান্ড ক্লিওপ্যাট্রা নামেও একটা নাটকের নাম শুনে থাকবেন, যেটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। অ্যান্টনি অ্যান্ড ক্লিওপ্যাট্রার গল্পের সাথে সিজার অ্যান্ড ক্লিওপ্যাট্রার স্টোরি লাইনের কিছু সিমিলারিটি আছে, কারণ ক্লিওপ্যাট্রা যে ক্যারেক্টারটা তিনি হচ্ছেন গিয়ে মিশরের রানী ছিলেন, ক্লিওপ্যাট্রা সেভেন বলা হতো ওনাকে। উনি হচ্ছেন গিয়ে এই যে আহ, আহ, দেখা গেছে রোমান এম্পায়ারের করদ্রাষ্ট্র হওয়া সত্ত্বেও এত ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন, এটার পেছনে কিছু প্রবাদ পুরুষের হচ্ছে গিয়া ভূমিকা ছিল, যার মধ্যে জুলিয়াস সিজার একজন, মার্ক অ্যান্টোনিও একজন। জুলিয়াস সিজার ছিলেন সর্বপ্রথম, মানে সর্বপ্রথম বলতে ক্লিওপ্যাট্রার প্রথমত বিয়ে হয়েছিল মিশরীয় রাজাদের তৎকালীন যে ট্রেডিশন সেই অনুসারে তার ভাইয়ের সাথে। কিন্তু তার ভাই হচ্ছে গিয়ে মারা যায়, অনেকে বলে ক্লিওপ্যাট্রা নিজেই তাকে মারাইছিল। সেটা যেই হোক, ক্লিওপ্যাট্রা হচ্ছে গিয়ে তার ভাইয়ের মৃত্যুর পরে হচ্ছে গিয়ে মিশরের রানী হিসাবে এমার্জ হয়। এবং পরবর্তীতে যখন দেখা গেছে রোমানরা আপনার আহ, রোমানরা হচ্ছে গিয়ে আপনার মিশরকে যখন ইনভেড করে, মিশরকে আসলে ইনভেড করে রোমানরা বলতে কি, আপনারা এর নাম শুনে থাকবেন, আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডার দ্য গ্রেটেরই একজন সেনাবাহিনীর অফিসার ছিলেন, জেনারেল ছিলেন টলেমি। এই টলেমি হচ্ছে সর্বপ্রথম মিশর জয় করেন, এবং মিশর জয় করার পরে হচ্ছে গিয়ে রোমান এম্পায়ারের ভেতরে এর একটা করদ রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়। সো জুলিয়াস সিজার আবার যখন দেখা গেছে আহ, রোমান সম্রাট হিসাবে এমার্জ হয়, তখন হচ্ছে গিয়ে ক্লিওপ্যাট্রা তার যাতে তার রাজ্যের যাতে অবস্থানটা সুদৃঢ় হয়, এজন্য রোমানদের সাথে যখন আলাপচারিতা বাড়ানো শুরু করে, তখন জুলিয়াস সিজারের নজরে আসেন এবং তাদের ভেতর একটা অ্যাফেয়ার হয়। এই অ্যাফেয়ার থেকে ক্লিওপ্যাট্রার একটা সন্তানও হয়। কিন্তু সেই সন্তানকে পরবর্তীতে হচ্ছে গিয়ে, মানে ক্লিওপ্যাট্রা প্রত্যাশা করছিল যে তাকে হচ্ছে গিয়ে রোমান কি বলে রোমান যে সাকসেসর যে লাইনটা থাকে সেই লাইনে ইনক্লুড করা হবে, অর্থাৎ সিজারের মৃত্যুর পরে সে হবে রোমান সম্রাট, এরকমের একটা স্বীকৃতি জুলিয়াস সিজার দিবে। কিন্তু জুলিয়াস সিজার সেটা করে না, সে হচ্ছে গিয়ে তার ভাইয়ের যে সন্তান থাকে তার কি বলে নেফিউকে হচ্ছে গিয়ে তার পরবর্তী রাজা হিসাবে ইলেক্ট করে রেখে যায়। এই যে টাইম লাইনটার গল্পটা আপনাদের বললাম, যে ক্লিওপ্যাট্রার সাথে তার অ্যাফেয়ার হওয়া, তাদের বাচ্চা হওয়া কিন্তু বাচ্চার স্বীকৃতি না দেয়া, পরবর্তীতে দেখা গেছে তার নেফিউকে স্বীকৃতি দিয়ে রেখে যাওয়া, এই জিনিসটাই হচ্ছে গিয়ে আপনার এই টোটাল স্টোরি লাইনে। হ্যাঁ ভাইয়া, আলেকজান্ডার তো মেসিডোনিয়ার ছিল, বেসিক্যালি গ্রিসেরও না, মেসিডোনিয়ার ছিল। তো মেসিডোনিয়ায় তিনি থাকা মানে সময় হচ্ছে গিয়ে সে গ্রিস হচ্ছে গিয়ে দখল করে, দখল করতে করতে ইন্ডিয়া পর্যন্ত আসে, পার্সিয়া দখল করে নেয়। রাজা পুরুষ সাথে তার একটা যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধের পরে যখন সে মারা যায়, মারা যাওয়ার পরে তার যে কি বলে সেনাবাহিনী ছিল, ওই সেনাবাহিনীরই একজন অফিসার থাকেন টলেমি। এই টলেমি আবার ছিল হচ্ছে গিয়ে রোমান বংশোদ্ভূত। সে হচ্ছে গিয়ে পরবর্তীতে আপনার আর গিয়ে রোমান এম্পায়ারের এস্টাবলিশমেন্টের ভেতরে নিজেকে ইনক্লুড করে এবং মিশর জয় করে। ঠিক আছে, টলেমিয়ান এইজ নামে এইজও বলে একটা, আপনারা শুনে থাকবেন হয়তোবা। যাই হোক, সো এই হচ্ছে গিয়ে সিজার অ্যান্ড ক্লিওপ্যাট্রার গল্প। ম্যান অ্যান্ড সুপারম্যান, ম্যান অ্যান্ড সুপারম্যানের ক্যারেক্টার গুলো ইম্পর্টেন্ট। ম্যান অ্যান্ড সুপারম্যানের কি বলে আপনার প্রোটাগনিস্ট হচ্ছে গিয়ে অ্যান হোয়াইটফিল্ড। এই অ্যান হোয়াইটফিল্ড হচ্ছে গিয়ে এই গল্পের নায়িকা। তার বাবা হচ্ছে যখন মারা যায়, তখন হচ্ছে গিয়ে তিনি দুজনার এমন ভাবে উইল করে যায় যে সে হচ্ছে গিয়ে তার মেয়ে হচ্ছে গিয়ে দুইজনার একজনকে বিয়ে করতে পারবে, এরকমের একটা প্লট লাইন সেট করে যায়। যার একজনের নাম হচ্ছে রয়বাক রামস্টেন, যিনি একজন সিভিল সার্ভেন্ট থাকেন, আরেকজন হচ্ছে থাকেন জ্যাক টার্নার।
জ্যাক টার্নার থাকে হচ্ছে কি, আপনারা ডন হুয়ানের নাম শুনছেন, ডন হুয়ানের যেসব ক্যারেক্টারিস্টিক্স থাকে ওই রকমই আসলে প্লে বয় টাইপের একটা ক্যারেক্টার থাকে জ্যাক টার্নার, কিন্তু খুব অ্যাপেলিং পার্সোনালিটি থাকে। সো আলটিমেটলি অ্যান হোয়াইটল্যান্ডের সাথে এই জ্যাক টার্নারেরই বিয়ে হয়, কিভাবে হয়, কি কি স্টোরি লাইনের ঘটনা ছিল, ওইটার উপরে বেস করেই হচ্ছে গিয়ে এই প্লেটা, ম্যান অ্যান্ড সুপারম্যান। পিগমালিয়ন, যে বিষয়ের সব থেকে বিখ্যাত নাটকগুলোর একটা হচ্ছে পিগমালিয়ন, যার গল্প হচ্ছে এলিজা ডুলিটেলকে ঘিরে। এলিজা ডুলিটেল হচ্ছেন হচ্ছে গিয়ে একজন ফুল বিক্রেতা থাকেন, এবং তার ভয়েসটা হচ্ছে গিয়ে অনেক বেশি কর্কশ থাকে। সো মিস্টার হিগিন্স নামে একটা ক্যারেক্টার আসে গল্পে, যিনি হচ্ছেন গিয়ে আপনার ওনাকে, ওনার টাইটেলটা আমি ভুলে গেছি, মানে এদেরকে এরা হচ্ছে গিয়ে আপনার, হ্যাঁ মনে পড়ছে, ফনেটিক্স নিয়ে কাজ করে। এবং মিস্টার হিগিন্স হচ্ছে গিয়ে আরেকটা ক্যারেক্টার থাকে কর্নেল পিকারিং। পিকারিং এর সাথে একটা বাজি ধরে যে এলিজাকে তো কোনোভাবেই মনে হয় না যে সে হচ্ছে গিয়ে আপনার খুব অ্যাপিলিং কোনো লেডি। সো হিগিন্স বলে যে আমি 1 মাস এলিজাকে প্রশিক্ষণ করাবো, এবং তাকে হচ্ছে গিয়ে এই যে কি বলে ডাচেসদের যে ধরনের বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলো তার ভেতরে ইনজেক্ট করাই দিব। এবং ফাইনালি দেখা গেছে এলিজাকে আসলেই সে ওইভাবে পোর্ট্রে করতে সক্ষম হয়। এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল গল্পের লাইন, ক্যারেক্টার গুলা শিখতে পারেন, ক্যারেক্টার গুলো থেকে প্রশ্ন আসলেও আসতে পারে। ডক্টর ডিলেমা হচ্ছে গিয়ে একজন ডক্টর, ডক্টরটার নাম থাকে হচ্ছে ডক্টর রিজন। ডক্টর রিজন, এই রিজন হচ্ছে গিয়ে টিউবারকিউলোসিসের কিওর খুঁজে পায়। এই কিওর খুঁজে পাওয়ার পরে রিজন, তার সহকারী থাকে রেড পেনি, আর এখানে যে ভিলেন ক্যারেক্টারটা থাকে ডক্টর কিউলেন, এদেরকে ঘিরে ডক্টরের যে ডিলেমাটা তৈরি হয় সেটাই হচ্ছে এই নাটকের স্টোরি লাইন। অর্থাৎ সে টিউবারকিউলোসিসের একটা কিওর খুঁজে পায়, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি এই কিওরটা সে সবাইকে অফারও করতে পারবে না। সো এই যে দেখা গেছে যে সে একটা কিওর খুঁজে পাইছে কিন্তু সবাইকে দিতে পারতেছে না, সিলেক্টিভ কিছু মানুষেরই জীবন সে বাঁচাইতে পারতেছে, এইটা নিয়ে তার মনের ভেতরে হচ্ছে কি একটা দ্বন্দ্ব তৈরি হয়। এটাই হচ্ছে গিয়ে নাটকটার নাম ওখান থেকেই চুজ করা হয়েছে, ডক্টরস ডিলেমা। তো এগুলা হচ্ছে গিয়ে আপনার জি বিষয়ের সেই নাটকগুলো যেখান থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, ও ক্যারেক্টার আসতে পারে আর কি, যেগুলা শেখা প্রয়োজন। জোসেফ কনরাড, জোসেফ কনরাড হচ্ছে গিয়ে ইউক্রেনের সম্ভ্রান্ত এক পোলিশ পরিবারে জন্মগ্রহণ করে। ওকে, সো ওনার সব থেকে বিখ্যাত যে নোবেলটা সেটা হচ্ছে দ্য হার্ট অফ ডার্কনেস। ওনার দিয়ে কখনো বিসিএস এ প্রশ্ন আসে নাই, সো কেউ চাইলে বাদ দিয়ে দিতে পারেন, ওনার থেকে কখনো প্রশ্ন আসে নাই। দ্য হার্ট অফ ডার্কনেস এর স্টোরি লাইনটা হচ্ছে, মার্লো করে একজন নাবিক থাকেন, তিনি হচ্ছে গিয়ে কঙ্গো রিভার ধরে আফ্রিকায় যায়, এবং ওখানে সে বেসিক্যালি খোঁজ করতে যায় কার্ডস করে একটা ক্যারেক্টারের। এই যে মার্লো কার্ডসকে খুঁজে পাওয়া, সেখানে যে যে ইনসিডেন্ট গুলোর শিকার হওয়া, আফ্রিকানরা কি জন্য দেখা গেছে ইউরোপিয়ান সেটলারদের পছন্দ করে না, ইউরোপিয়ান পলিশরা হচ্ছে ভাইয়া পোল্যান্ডের, অরিজিনটা হচ্ছে পোল্যান্ডের, ওখান থেকে পলিশ আসছে। শিউলি তো টু মাচ অবসেসড উইথ পুলিশ, হ্যাঁ, শিউলি বলতেছে ভাইয়া পুলিশ কি পুলিশ। আচ্ছা, তো মার্লোর কার্ডসকে খুঁজে বের করা কঙ্গো রিভার ধরে যে জার্নিটা থাকে, ওই জার্নিটারই গল্পটা হচ্ছে গিয়ে দ্য হার্ট অফ ডার্কনেস। এখানে দেখা গেছে এই যে সেটলারদের যেভাবে দেখা গেছে আফ্রিকানদের প্রতি অত্যাচার করা হয়, সেটলাররা যেভাবে করে, ওই গল্পগুলাও হচ্ছে এখানে উঠে আসছে। একটা সেকেন্ডে একটু ব্রেক দিবেন, একটা মিনিট, হ্যাঁ একটা ফোন আসছে।
ওকে, সো মার্লো, কার্স, সেটেলারদের গল্প, আফ্রিকানদের উপরে কিভাবে নির্যাতন করা হয়েছে, কার্স কেন হচ্ছে গিয়ে আহ মার্লোর সংস্পর্শে আসতে চায় না, কি রিজন থাকে, এগুলা ঘিরেই হচ্ছে গিয়ে দ্য হার্ট অফ ডার্কনেস এর গল্প। যেহেতু কখনো জোসেফ কনার্ড থেকে প্রশ্ন আসে নাই, যারা চাচ্ছেন না বেশি শিখতে তারা বাদ দিয়ে দিতে পারেন। উইলিয়াম বাটলার ইয়েটস, ডাব্লিউ বি ইয়েটস, উনি বেসিক্যালি একজন আইরিশ কবি ছিলেন, পাশাপাশি নাট্যকারও ছিলেন। ওই সময়ের কন্টেম্পোরারি টাইমের ইংরেজি সাহিত্যের খুবই প্রভাবশালী একজন ব্যক্তিত্ব হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। ওনার বিখ্যাত যে পোয়েম গুলা, তার মধ্যে সব থেকে বিখ্যাত একটা পোয়েম হচ্ছে সেইলিং টু বাইজেন্টিয়াম। তো সেইলিং টু বাইজেন্টিয়ামের গল্পটা হচ্ছে গিয়ে মানুষের দেখা গেছে যে কি বলে, মৃত্যু হয়ে গেলেও তার যে মানে থাকে, গুণগুলা থাকে, সে যে সেই জিনিসগুলা হচ্ছে গিয়ে যাতে মানে অন্যান্য যেসব সৃষ্টি আছে তারা যাতে তার গুণটা হচ্ছে গিয়ে এনজয় করতে পারে, পাশাপাশি সেও যাতে পৃথিবীর সৌন্দর্য এনজয় করতে পারে, এই রিলেটেড গল্প, মানে স্টোরি লাইনটা কিরকম। লেখক এখানে বলছে যে তার মৃত্যু হয়ে গেলে পরেও তার আত্মা যাতে হচ্ছে গিয়ে একটা পাখির ভেতরে মানে পাখির ভেতরে পজেসড হয়ে যায়, এবং সে যাতে হচ্ছে গিয়ে বাইজেন্টিয়ামের যে রাজার প্রাসাদ আছে সেখানে গিয়ে আশ্রয় নিতে পারে এবং প্রকৃতির নিসর্গ সৌন্দর্য উপভোগ করতে পারে। এটা হচ্ছে গিয়ে এই পোয়েমের স্টোরি লাইন। যেগুলো মানে পোয়েম প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে লেডা অ্যান্ড সোয়ান খুব বিখ্যাত, সেলিং টু বাইজেন্টিয়াম বিখ্যাত, কোল পার্কস অফ ইনিসফ্রি নামে একটা লেখা আছে ওনার, এই যে দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কোল, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। নো সেকেন্ড ট্রয়, এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, নো সেকেন্ড ট্রয় প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো আর হচ্ছে আইল অফ ইন্সফ্রি, এটাও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যে আইলস অফ ইন্সফ্রি এটার স্টোরি লাইনটা কোত্থেকে পিক করা হয়েছে এরকম একটা প্রশ্ন আসছিল। সো আইল অফ ইন্সফ্রি যেটা, এটা হচ্ছে, এক সেকেন্ড দাঁড়ান, আইল অফ ইন্সফ্রি হচ্ছে গিয়ে আয়ারল্যান্ডের একটা লেক আছে, এই লেকের নাম অনুসারে হচ্ছে গিয়ে আইল অফ ইন্সফ্রির নামকরণটা করা হয়েছিল। অর্থাৎ ওই লেকের যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটার বর্ণনা দেয়া হয়েছিল আইল অফ ইন্সফ্রি এই কবিতায়। আর নো সেকেন্ড রয়ের নো সেকেন্ড রয়ের হচ্ছে কি স্টোরি লাইনটা হয়েছে ওই যে হেলেনের সৌন্দর্য রিলেটেড, হেলেনের সৌন্দর্যের কারণে যে ট্রয় যুদ্ধ হয়েছিল, ওই রকমের মানে ইনসিডেন্ট যাতে আর কখনো ইতিহাসে না তৈরি হয়, এরকম একটা মেসেজ হচ্ছে নো সেকেন্ড ট্রয় এই কবিতাটায় দেয়া হয়েছিল। ঠিক আছে, আহ এর বাইরে আর কোনোটা কি পড়ার প্রয়োজন আছে? দ্য গ্রিন হ্যামলেটটা দেখেন, দা টাওয়ার দেখেন, এই যেগুলো মার্ক করে দিছি এগুলোর ভেতর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। বাকিগুলো আপনি চাইলে বাদ দিয়ে দিতে পারেন, আমি নিজেও শিখিনি কখনো। সো ফ্রান্স কাফকা হচ্ছে গিয়ে যারা আপনার 100 ইয়ার্স অফ সলিটিউড পড়ছেন, তারপরে হচ্ছে গিয়ে হারুকি মুরাকামি পড়ছেন, তাদের কাফকার গল্পের কথা শোনার কথা। কাফকা হচ্ছে গিয়ে আপনার মেটামরফোসিস নামে একটা লেখার মাধ্যমে অনেক পপুলার হয়, মেটামরফোসিস। এবং ওনার লেখায় হচ্ছে গিয়ে আপনার কি বলে এটারে, ওনার লেখার জনরাটাই অনেক আলাদা, ম্যাজিক্যাল রিয়েলিটি নিয়ে উনি সব সময় লেখে। সো বিসিএস এর জন্য বেসিক্যালি এটা ইম্পর্টেন্ট না, ফ্রান্স কাফকা দিয়ে কখনো প্রশ্ন আসে না, ওই লেভেলে স্ট্যান্ডার্ড এখনো হয় নাই। যদি খুব শিখতে মন চায় তাহলে মেটামরফোসিস এই একটা শিখলেই চলবে। মেটামরফোসিসের গল্পটা এরকম যে একজন মানুষ সে হচ্ছে গিয়ে খারাপ কাজ করতে করতে সবসময় ভাবতে থাকে যে সে একটা আরশোলাতে পরিণত হচ্ছে। তো ওখানে হচ্ছে গিয়ে মানুষের ভেতরে মানুষের কনসায়েন্সের সাথে যে যুদ্ধটা, ওই গল্পটা এখানে বলা হয়েছে। জুল ভার্নের নামও আপনাদের শোনার কথা, বেসিক্যালি 20,000 লিগস আন্ডার দ্য সি, উনি সায়েন্স ফিকশন লিখে পপুলার হয়েছিল, এবং জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ এগুলা নিয়ে পরবর্তীতে অ্যানিমেশন মুভিও হয়েছে।
হলিউডে খুব পপুলার পপুলার। সো এই দুইটা শিখলেই চলবে, জুল ভার্নের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ইয়ার্স। এগুলা বিসিএস এ প্রশ্ন আসে না কখনো ওনারে দিয়ে। জুল ভার্ন হচ্ছে অ্যাডভেঞ্চার নিয়ে লিখতো এবং সায়েন্স ফিকশন নিয়ে লিখতো, তার টাইম লাইনের তুলনায় অনেক মানে অ্যাডভান্স লেখালেখি তার লেখায় পাওয়া যায়। বিসিএস এর জন্য অত ইম্পর্টেন্ট না। হেনরিক ইবসেন, হেনরিক ইবসেনের হচ্ছে আসলে একটা লেখাই আসবে, আর ডলস হাউস নামে তার একটা নাটক আছে। ডলস হাউসের প্লে রাইটার হচ্ছে হেনরিক ইবসেন, এটুকু জানলেই চলবে। সিগমুন্ড ফ্রয়েড, ফ্রয়েড হচ্ছে কি একজন সাইকো অ্যানালিস্ট। সাইকো অ্যানালিস্ট কারা? আপনার স্বপ্নের ভেতরে যে ইনসিডেন্ট গুলা হচ্ছে, এই জিনিসগুলার ব্যাখ্যা দেওয়ার যারা চেষ্টা করছে, যে ধরনের মনোবিজ্ঞানীরা চেষ্টা করছে, তাদের হচ্ছে গিয়ে অগ্র সিগমুন্ড ফ্রয়েড। উনি হচ্ছে গিয়ে মনোবিজ্ঞানের বিভিন্ন থিওরি দিছে এবং এই কারণে উনি অনেক বেশি পপুলার। এবং উনি হচ্ছে গিয়ে যে কোনো সম্পর্কের ভেতরে মানে সেক্সের যে ইম্পর্টেন্সটা, এটারে অনেক বেশি হচ্ছে মুখ্য হিসেবে উল্লেখ করছে। ইনফ্যাক্ট মানে বর্তমানে প্রেমকেও হচ্ছে দুইটা ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করা হয়েছে। একটা হচ্ছে গিয়ে ফ্রয়েডিয়ান, আরেকটা কি, আরেকটার নাম তো ভুলে গেলাম। প্লেটোনিক। অর্থাৎ প্লেটো ভালোবাসার যে বর্ণনা দিছে, যে মানব মানবী হচ্ছে গিয়ে তাদের মনকে ভালোবাসবে, তাদের বৈশিষ্ট্যকে ভালোবাসবে। আহ ধরেন আপনার সামনে থেকে একটা মেয়ে চলে গেল, তারে দেখেও আপনার যে আত্মিক শান্তিটা তৈরি হচ্ছে। অর্থাৎ ওই যে ছোটবেলা আমরা যে ধরনের মানে লাইফের প্রথম যখন প্রেমে পড়ছি, তখন যে ধরনের উপলব্ধিগুলো আমাদের মনে আসতো, মনে হইতো আমি সারা জীবন এই মেয়েটারে দেখবো, তাতেই আমি ভালো আছি। এরকম যে ভালোবাসাটা, যেটারে হচ্ছে কি অনেক বেশি পরিশুদ্ধ ভালোবাসা বলা হয় মানে অনেকের কাছে, এটা হচ্ছে গিয়ে প্লেটোনিক লাভ। অন্যদিকে ফ্রয়েডিয়ান লাভ কি? ফ্রয়েডিয়ান লাভ হচ্ছে গিয়ে আপনার সাথে কারো দেখা গেছে একটা সম্পর্ক তৈরি হয়েছে, এখন মাথায় ঘুরতেছে কখন সেক্স করবেন। এই যে সেক্সের ডিজায়ারটা দিয়ে যে কোনো জিনিসকে মানে এক্সপ্লেইন করা, এটাই হচ্ছে গিয়ে ফ্রয়েডের মনোবিজ্ঞানের একটা প্রধানতম মানে অংশ। এই জন্য অনেকে তারে দেখা গেছে স্যাডিস্টিক রাইটারও বলে। তো ওনার বিখ্যাত যে থিওরিজ গুলা, সেই থিওরিজ গুলা আছে থ্রি এসেস অন দ্য থিওরি অফ সেক্সুয়ালিটিতে। আর স্বপ্নের যে বর্ণনাগুলা, ওগুলা পাবেন হচ্ছে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমসে। ওনারে নিয়ে বিসিএস এ প্রশ্ন আসার সম্ভাবনা 0%। ও হেনরি, ও হেনরির বিখ্যাত স্টোরি হচ্ছে গিয়ে দ্য গিফট অফ ম্যাগি। দ্য গিফট অফ ম্যাগির গল্পটা হচ্ছে গিয়ে দুইটা ক্যারেক্টার থাকে। একটা হচ্ছে ডেলা ডিলিংটন, ডিলিংহ্যাম, আর আরেকটা ক্যারেক্টার থাকে হচ্ছে গিয়ে জেমস, তার হাজবেন্ড। তো ওই ডেলা আর জেমস শুরুর দিকে তারা হচ্ছে অনেক ধনী থাকে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তারা হচ্ছে গরিব হয়ে যায়। তো গরিব হয়ে যাওয়ার পরে ও ডেলা হচ্ছে গিয়ে সব সময় চায় যে তার হাজবেন্ডকে সে একটা ভালো গিফট দিবে। তো এই জন্য সে অনেক টাকা জমায়। মানে ইসে আপনার এই যে খ্রিস্টানদের যে থাকে, কি বলে ওইটারে, 26 ডিসেম্বর ওরা জানি কি সেলিব্রেট করে, নিউ ইয়ারের আগে একটা কি জানি করে সেলিব্রেট, ওই যে ওরা ক্রিসমাস, রাইট, ক্রিসমাস। ক্রিসমাসে হচ্ছে গিয়ে ক্রিসমাসে হচ্ছে গিয়ে সে প্ল্যান করে তার হাজবেন্ডকে একটা গিফট দিবে, কিন্তু টাকা জমায়ও দেখা গেছে সে গিফট কেনার মতো পর্যায়ে যেতে মানে হয় না, আহ, সক্ষম হয় না। সিয়াম, আপনার বোধহয় হ্যান্ড রেইজ হয়ে আছে ভাইয়া, যদি কোনো প্রশ্ন থাকে ক্লাসের ব্রেকে বা লাস্টে করবেন, হ্যাঁ? ও, এক সেকেন্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, এক সেকেন্ড, আমার ইটা ডিস্টার্ব দিচ্ছে, এক সেকেন্ড।
যাই হোক, সো যখন সে টাকা জমায়ও হচ্ছে গিফট কেনার মতো সক্ষমতা অর্জন করতে পারে না, তখন হচ্ছে তার খুব সুন্দর চুল থাকে। সো সে হচ্ছে গিয়ে তার চুলগুলো একজনের কনভিন্স করে তার কাছে বিক্রি করে, এবং ওখান থেকে সে যে টাকাটা পায় ওইটা দিয়ে হচ্ছে গিয়ে সে একটা জেমসের খুব সুন্দর একটা ঘড়ি থাকে, ওই ঘড়ির জন্য দেখা গেছে সে একটা চেইন কিনে। ঠিক আছে, একটা চেইন কিনে, ওটারে বলে ফব চেইন। ওই চেইনটা কেনে যে ওইটা হচ্ছে জেমস তার ঘড়িতে ব্যবহার করবে। তো অন্যদিকে হচ্ছে জেমসেরও খুব ভালোবাসা থাকে ডেলার প্রতি, সেও প্ল্যান করে ক্রিসমাসে ডেলার জন্য হচ্ছে গিয়ে সে একটা গিফট নিবে। সো জেমসের আবার ডেলার চুল খুব পছন্দ থাকে, সে হচ্ছে গিয়ে তার ঘড়িটা বিক্রি করে ডেলার জন্য একটা চিরুনি কিনে নিয়ে আসে। সো কিনে নিয়ে আসার পরে তো দেখা গেছে দুজনই বিব্রতকর পরিস্থিতিতে। ডেলা হচ্ছে গিয়ে তার জন্য ঘড়ির চেইন কিনে নিয়ে আসছে, কিন্তু সে ঘড়িটাই বিক্রি করে দিছে। অন্যদিকে জেমসও দেখা গেছে তার জন্য কিনে নিয়ে আসছে, কি বলে আপনার কিনে নিয়ে আসছে, চিরুনি কিনে নিয়ে আসছে, কিন্তু সে তার চুল ছোট করে আসছে। সো পরবর্তীতে দুজনেই হচ্ছে গিয়ে এটা রিয়েলাইজ করতে পারে যে তারা কি মানে প্রত্যেকেই প্রত্যেককে অনেক ভালোবাসে। এবং ওখান থেকেই আসলে গল্পটার নাম বলা হয়েছে দ্য গিফট অফ ম্যাগি, কারণ ম্যাগি ক্যারেক্টারটা হচ্ছে গিয়ে জিউসকে গিফট দিয়েছিল এরকমের মানে একটা প্রসিদ্ধ ক্যারেক্টার ছিল হচ্ছে গিয়ে ম্যাগি। এবং বলা হয় জিউসের সব থেকে পছন্দের গিফট গুলা হচ্ছে গিয়ে ম্যাগির দেয়া। সো এখানে অ্যাকচুয়াল থিমটা হচ্ছে গিয়ে যে যিশু খ্রিস্ট যতখানি না ম্যাগির গিফটে সন্তুষ্ট হয়েছিল, তার থেকেও ভালো বা কি বলে ভালোবাসার গিফট হচ্ছে গিয়ে ডেলা জেমসকে দিয়েছিল এবং জেমস ডেলাকে দিয়েছিল। এটা বেসিক্যালি একটা ছোট গল্প, এবং এই ছোট গল্পটা হচ্ছে গিয়ে ও হেনরি, যার ডাকনাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। আহ, এই উইলিয়াম সিডনি পোর্টার হচ্ছে গিয়ে এই দ্য গিফট অফ ম্যাগি এই ছোট গল্পটা হচ্ছে ও হেনরি ছদ্মনামে প্রকাশ করেছিলেন। উইলিয়াম সিডনি পোর্টারের থেকে প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে? প্রথমত ও হেনরির অরিজিনাল নাম কি, এটা প্রশ্ন আসে। ও হেনরির অরিজিন থেকেও প্রশ্ন আসে, অর্থাৎ তিনি যে আমেরিকান এটাও ইম্পর্টেন্ট। আর দ্য গিফট অফ ম্যাগি কার লেখা, এই প্রশ্নটাও আসে। সো ও হেনরির দুইটা জিনিস পড়তে হবে, দ্য গিফট অফ ম্যাগি ক্যারেক্টার গুলা শিখতে হবে, আর তার স্টোরি বুক ক্যাভেজ অ্যান্ড কিংস এটাও খুব বিখ্যাত, এখান থেকেও প্রশ্ন আসলেও আসতে পারে। ওকে, জন মিলিংটন সিঞ্জ, উনি আইরিশ নাট্যকার ছিল, এটুকু জানলেই চলবে। আর প্রশ্ন আসলে রাইডার্স টু দা সি, রাইডার্স টু দা সি কার লেখা নাটক, এটুকু জানলেই চলবে। জন মিলিংটন সিঞ্জ, অর্থাৎ ওনার একটা লেখা জানলেই চলবে, সবগুলা প্রয়োজন নাই। বার্ট্রান্ড রাসেল, উনি হচ্ছে গিয়ে একদিকে বিখ্যাত ম্যাথমেটিশিয়ান ছিল, আরেকদিকে বিখ্যাত ফিলোসফার ছিল। ইনফ্যাক্ট ম্যাথের প্রবাবিলিটির কিছু শাখা হচ্ছে বার্ট্রান্ড রাসেলের গবেষণার মাধ্যমে উন্মুক্ত হয়। সো ওনার ফিলোসফির কন্ট্রিবিউশন গুলাও আছে এখানে। হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি ওনার খুব বিখ্যাত একটা বই, যেখানে হচ্ছে গিয়ে কি বলে আপনারা যারা হচ্ছে গিয়ে সোফিজ ওয়ার্ল্ড পড়ছেন, সোফির জগৎ পড়ছেন, তারাও এটার একটা মানে কি বলে প্রাইমারি কনসেপ্ট পাইছেন যে ওয়েস্টার্ন ফিলোসফি কিভাবে এস্টাবলিশ হয়েছে। ওই জিনিসটারই হচ্ছে গিয়ে অ্যাডাল্ট ভার্সনটা বার্ট্রান্ড রাসেলের লেখা। ওনার লেখা খুবই কাঠখোট্টা, যাদের বই পড়ার অভ্যাস আছে তারা হয়তো বা ট্রাই করে দেখতে পারেন। আমি পড়া ট্রাই করছিলাম, আমার খুবই কঠিন মনে হয়েছে ওনার লেখার ভাষা। যাই হোক, আর আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে বার্ট্রান্ড রাসেলের, যে বার্ট্রান্ড রাসেল হচ্ছে গিয়ে যে কোনো থিওরিকে সবসময় ওয়েলকাম করছে। উনি কোনো কিছু নিয়েই লাইফে হচ্ছে গিয়ে অনেক বেশি রেস্ট্রিক্টেড ছিলেন না, অনেক বেশি রিজিড ছিলেন না। যে কোনো থিওরি উনি ওয়েলকাম করছে, এবং ওনার একটা বিখ্যাত কোটেশন আছে যে থিওরি মানে যে কোনো থিওরিকে হচ্ছে গিয়ে অ্যাকসেপ্ট যখন আমি করতে পারবো না, তখনই আমার মনে হবে যে আমি হচ্ছে গিয়ে হেডনিস্ট হয়ে গেছি। আহ, এখানে দেখেন ওনার কিছু বিখ্যাত কোটেশন আছে। দেয়ার আর টু মোটিভস ফর রিডিং এ বুক, ওয়ান দ্যাট ইউ এনজয় ইট, দ্য আদার ইউ ক্যান বোস্ট অ্যাবাউট ইট। একটা বই পড়ার দুইটা উদ্দেশ্য হতে পারে, এক হচ্ছে গিয়ে আপনি বইটা পড়ে আনন্দ পাবেন, আর একটা হচ্ছে গিয়ে বই পড়ে আপনি গর্ব করবেন বা মানুষকে দেখাবেন যে আপনি এই বইটা পড়ছেন। ডু নট ফিয়ার টু বি এসেন্ট্রিক ইন অপিনিয়ন, মতবাদ দেওয়ার ক্ষেত্রে উদ্ভট মতবাদ দিতে কখনো ঘাবড়াবেন না। কেন? কারণ এখন যেটা আপনার মনে হচ্ছে উদ্ভট, এক সময় সরি এখন যেটা মনে হচ্ছে আপনার অ্যাকসেপ্টেবল, এক সময় এটাও উদ্ভটই ছিল। যেমন প্রথম যখন দেখা গেছে অ্যারিস্টাকার্স বলছে
যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা কিন্তু দেখা গেছে তার সময়ের মানুষরা অ্যাকসেপ্ট করে নাই। গ্যালিলিওরে তো আপনার আগুনেই নিক্ষেপ করছে। Of all forms of caution, caution in love is perhaps the most fatal to true happiness. উনি বলছে যে ভালোবাসা মানে অ্যাকচুয়াল ভালোবাসা, ট্রু হ্যাপিনেস যদি আপনি ভালোবাসার মাধ্যমে খুঁজে পেতে চান, তাহলে কখনোই ভালোবাসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা যাবে না। অর্থাৎ ভালোবাসা এত হিসাব নিকাশ করে না বাসতে উনি পরামর্শ দিছেন। শুনবেন কি শুনবেন না, ইটস আপ টু ইউ। ওকে। জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, এটা কার লেখা? একটা প্রশ্ন আসছে, অ্যান্সার করবেন। আমরা জুল ভার্নের লেখা নিয়ে বলছিলাম না ওই সময়, যে জুল ভার্নের তিনটা লেখা একটু দেখতে বলছিলাম। আবার একটু দেখায় আসি আপনাদের। এই যে, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, 20,000 লিগস আন্ডার দ্য সি অ্যান্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেইজ। ওকে। সো এটা হচ্ছে জুল ভার্ন। আসেন উইলিয়াম সমারসেট মঘাম। মঘামের বিখ্যাত যে শর্ট স্টোরিগুলো, উনি বেসিক্যালি শর্ট স্টোরি লিখে বিখ্যাত হয়েছিলেন। সেগুলো হচ্ছে দ্য লাঞ্চন, আর হচ্ছে দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার। এর বাইরে যা আছে এগুলো ইম্পর্টেন্ট না, খুব চাইলে দ্য ট্রেজার এটা শিখতে পারেন, এই এর বেশি আর কিছু লাগবে না। প্লে নোভেল লাগবে অফ হিউম্যান বন্ডেজ, এটা প্রশ্ন আসছে প্রিভিয়াসলি, আমি দেখছি। আর প্লেতে প্লে 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 ইম্পর্টেন্ট নাই। দ্য কনস্ট্যান্ট ওয়াইফ আর আ ম্যান অফ অনার, খুব চাইলে এই দুইটা প্লে হচ্ছে মগহামের লেখা, এটা দেখতে পারেন। মগহাম থেকে প্রশ্ন আসছে প্রিভিয়াসলি, সো ওই কারণে তার একটু গুরুত্ব দিয়ে পড়বেন, এটা হচ্ছে গিয়ে বলা আর কি। জেমস জয়েস হচ্ছে গিয়ে সর্বকালের শ্রেষ্ঠতম ঔপন্যাসিক হিসাবে বিবেচনা করা হয় ইংরেজি সাহিত্যে, এবং তার বিখ্যাত নোবেল হচ্ছে ইউলিসেস। ইউলিসেস হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা মাইথোলজিক্যাল ক্যারেক্টার। এই ইউলিসেস নিয়ে হচ্ছে টেনিসনও লিখছে, জেমস জয়েসও লিখছে। যেহেতু মাইথোলজিক্যাল ক্যারেক্টার থেকে প্রচুর প্রশ্ন আসে ইংলিশ লিটারেচারে, এই জন্য হচ্ছে ইউলিসেস কার লেখা, এই প্রশ্নটা প্রিভিয়াসলিও কয়েকবার আসছে। ইউলিসেস আর হচ্ছে এ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়াং ম্যান, এই দুইটা বইয়ের নাম জানলেই চলবে জেমস জয়েস থেকে। এক সেকেন্ড দাঁড়ান, আমি কোনো এক অদ্ভুত কারণে টেক্সট দেখতে পারতেছি না। একটা পোয়েম আছে না এই মানে, বুঝি নাই ভাইয়া। সুখী কি বলছেন? একটা পোয়েম আছে না এই নামে? হ্যাঁ, পোয়েম আছে। পোয়েম হচ্ছে গিয়ে ইউলিসেস নামেই আছে সুখী। টেনিসনের একটা পোয়েম আছে ইউলিসেস নামে। ভাইয়া যদি এই প্রশ্নটা আসে, তাহলে আপনাকে একটা অপশনই দেয়া হবে, কখনোই দুইটা অপশন দেয়া হবে না, ঠিক আছে? বাট এই একই নামের যাদের যেসব রাইটার আছে, সবগুলা রাইটারের নামটা মনে রাখার চেষ্টা করবেন। যেমন নাইটিঙ্গেল, নাইটিঙ্গেলও খুব কনফিউজিং কোশ্চেন, কারণ নাইটিঙ্গেল নামে তিনজন লিখছে। নাইটিঙ্গেল নামে লিখছে জন মিল্টন, তারপরে হচ্ছে আহ, ওই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ফ্রেন্ড, কি নাম, কলেরিজ। তারপরে শেলির ফ্রেন্ড, ওর নাম কি, কিটস। এই তিনজনারই কিন্তু নাইটিঙ্গেল নাইটিঙ্গেল নামে লেখা আছে। সো আপনার যে কোনো একটা অপশন দেওয়া হবে, কখনোই তিনটা অপশন দেওয়া হবে না। ভার্জিনিয়া উলফের বিখ্যাত হচ্ছে নোবেল দ্য ভয়েজ আউট, টু দ্য লাইট হাউস। এই দুইটা পড়লেই হয়, যদি খুব মন চায় অরল্যান্ডো আর মিসেস ড্যালওয়ে শিখে নিয়েন। আর কিছু কি লাগবে? না, আর কিছু লাগবে না। ঠিক আছে, আসলে এর ভেতর থেকেই ডিএইচ লরেন্স। ডিএইচ লরেন্সের লেখা হচ্ছে গিয়ে খুবই অশ্লীলতায় পরিপূর্ণ। সে হচ্ছে গিয়ে মানে এই যে সেক্স টেক্সের অনেক ডিটেল বর্ণনা দিত তার লেখা, এবং তার লেখার যেসব
নারী ক্যারেক্টার গুলা, এদের হচ্ছে গিয়ে অনেকগুলা বয়ফ্রেন্ড থাকতো, অনেক অবৈধ সম্পর্ক থাকতো, এগুলা ঘিরেই হচ্ছে তার লেখা। সো তার বিখ্যাত যে নোবেলগুলা, তার থেকে প্রশ্ন আসে। ওনার টাইটেলটা হচ্ছে নভেলিস্ট অফ ফিজিক্যাল প্যাশন, বুঝতেই পারতেছেন সেক্সের বর্ণনা আছে, সো ফিজিক্যাল প্যাশন থাকবেই আর কি। বিখ্যাত নোবেলগুলো হচ্ছে দ্য হোয়াইট পিকক, লেডি চ্যাটার্লিস লাভার, এটা নিয়ে মুভিও হয়েছে, খুব হিট হয়েছে মুভিটা, দ্য রেইনবো এবং উইমেন ইন লাভ। এই হচ্ছে গিয়ে ওনার বিখ্যাত নোবেলগুলা। লেডি চ্যাটার্লি লাভারের স্টোরি লাইনটা এরকম যে লেডি চ্যাটার্লি যিনি থাকেন, ওনার হচ্ছে গিয়ে আপনার ওনার ইসের সাথে কি বলে, ওনার হচ্ছে গিয়ে সার্ভেন্টের সাথে প্রেম হয়। প্রেম হওয়ার পরে সে প্রেগনেন্ট হয়ে পড়ে। প্রেগনেন্ট হওয়ার পরে সে এবং তার সার্ভেন্ট উপায় খুঁজতে থাকে যে কিভাবে তারা ডিভোর্স দিয়ে পুনরায় একত্রিত হইতে পারে। সো ওনার গল্পগুলো আসলে সবই এই টাইপের। ক্যারেক্টার কখনো আসে না, নামগুলা খুব ইম্পর্টেন্ট, যেমন লেডি চ্যাটার্লি স্লাভার কার লেখা। আমরা যেভাবে সবসময় মনে রাখতাম সেটা হচ্ছে কি, ওনার লেখায় লাভ ওয়ার্ডটা থাকে। দেখেন এই যে লাভ, এল ফর লাভ, এল ফর লরেন্স, উইমেন ইন লাভ, এল ফর লরেন্স, দ্য রেইনবো, রেইনবো রে মনে রাখতাম এভাবে যে রেইনবো হচ্ছে কি, গে লাভের রিলেটেড জিনিসপত্র। সো রেইনবো নিয়ে কে লিখবে, লাভ নিয়ে যে লেখে লরেন্স লিখবে। আর দ্য হোয়াইট পিকক, এটাও হচ্ছে গিয়ে মানে কি বলে, লিবিডোর বর্ণনা ফুল ফ্লেজেডলি, এটাও হচ্ছে ডিএইচ লরেন্সের লেখা। এই চারটা, সন্স অ্যান্ড লাভার্স, এটাও ইম্পর্টেন্ট। এগুলা ঠিক আছে। ডিএইচ লরেন্স দেখবে না, না একটু পরে প্রশ্ন সলভ করলে ওখানে ওই এদের থেকে প্রশ্ন আসতো। এলিয়ট, এলিয়টের বিখ্যাত লেখা হচ্ছে ওয়েস্টল্যান্ড, খুব খুব বিখ্যাত কবিতা। লাভ সং অফ জে আলফ্রেড প্রুফকও বিখ্যাত, ওয়েনসডে বিখ্যাত, হলোম্যান বিখ্যাত, মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, ককটেইল পার্টি, এগুলা শিখলেই চলবে। আর হচ্ছে প্রজের ভেতরে শেক্সপিয়ার অ্যান্ড দ্য স্টয়সিজম অফ সেনেকা, এটা শিখতে পারেন আসলে। এই যেগুলা মার্ক করে দিছি এগুলাই, একটা নেমোনিক আছে, এলিয়ট, ওয়েস্টল্যান্ডে, ওয়েস্টল্যান্ডে, ওয়েন্সডে, হলোম্যানকে মার্ডার করলো, মার্ডার করলো। এই নেমোনিকটা দিয়ে হচ্ছে এলিয়টের লেখা মনে রাখা যায়। ওয়েস্টল্যান্ড দিয়ে তার বিখ্যাত কবিতা ওয়েস্টল্যান্ড, ওয়েন্সডে হচ্ছে অ্যাশ ওয়েন্সডে, হলোম্যান দা হলোম্যান, আর কি আছে, মার্ডার হচ্ছে গিয়ে মার্ডার ইন দা ক্যাথেড্রাল। ঠিক আছে। হেমিংওয়ে, হেমিংওয়ে দিয়ে আসলে শুধুমাত্র উপন্যাসের নাম আসবে, ক্যারেক্টার আসে না। আচ্ছা, মুভি থাকতে পারে মাহিয়ান, আমি আসলে দেখি নাই ভাইয়া, দেখে নিব নে, আপনি যেহেতু বলছেন। যদি ভালো হয় আসলে তাহলে বলেন আর কি। আর্নেস্ট হেমিংওয়ের হচ্ছে গিয়ে আসলে শুধুমাত্র নোবেল আসবে, ক্যারেক্টার আসে না। সো দ্য সান অলসো রাইজেস, ফেয়ারওয়েল টু দ্য আর্মস, ফর হুম দ্য বেল টোলস এবং দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। সো এই চারটা উপন্যাস শিখলেই চলবে, নিচের গুলা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট না এগুলাই। ঠিক আছে, এই যেগুলা মার্ক করছি। অরওয়েল, জর্জ অরওয়েল, উনি হচ্ছে গিয়ে ব্রিটিশ, কি বলে আপনার, এই যে ইসের কলোনিয়াল হচ্ছে গিয়ে পুলিশে চাকরি করতো উনি। উনি হচ্ছে গিয়ে ওনার চাকরি সূত্রে আহ ইসে আসে, ইন্ডিয়া আসে, এবং ইন্ডিয়ায় হচ্ছে গিয়ে আপনার উনি হচ্ছে গিয়া এই যে আহ, মহেন্দ্র সেন ধোনির যে ইটা রাজ্যটা, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে হচ্ছে উনি একটা লম্বা টাইম পোস্টেড ছিলেন, এবং ঝাড়খণ্ডে থাকাকালীন তিনি হচ্ছে অ্যানিমাল ফার্ম, এই নোবেলটা প্রকাশ করেন। এই নোবেলের অ্যাকচুয়াল স্টোরি লাইনটা এরকমের যে বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে, মানে বিভিন্ন অ্যানিমালিস্টিক ক্যারেক্টারের মাধ্যমে, অ্যানিমেশনের মাধ্যমে সে সোসাইটির যে সমাজ ব্যবস্থার যে ক্লাস প্রথাটা, ওই জিনিসটাকে উপস্থাপন করার চেষ্টা করছে, যেটার কারণে সে পরবর্তীতে হিউজ পপুলার হয়। সে ব্রিটিশ শাসন চলাকালীন হচ্ছে গিয়ে পুলিশ অফিসার হিসাবে বার্মায় যে সময়টায় কর্মরত ছিল, সেখানকার অভিজ্ঞতা থেকে সে বার্মিজ ডেইজ লিখছে। আর তার বিখ্যাত আরেকটা প্রজ আছে, শুটিং অ্যান এলিফ্যান্ট। এই তিনটা জানলেই চলবে, অ্যানিমাল ফার্ম প্রশ্ন আসলে এই আসবে। বর্তমান সময়ের রেসপেক্টে তার বিখ্যাত আরেকটা উপন্যাস নিয়ে
এটা নিয়ে প্রিভিয়াসলি প্রশ্ন আসছে। 1948 সালে তিনি একটা নোবেল লিখছিলেন, এটা তার মৃত্যুর আগে লেখা লাস্ট নোবেল, 1984। এই 1984টা বর্তমানে খুব পপুলার হয়েছে। এটা পপুলার হওয়ার পেছনে রাইটিস্টদের উত্থান, ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার প্রেসিডেন্ট হওয়া একটা বড় ভূমিকা পালন করছে। এই 1984 এর স্টোরি লাইনটা হচ্ছে গিয়ে ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডের ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডের কনসেপ্টটা হচ্ছে, ইউটোপিয়া মানে হচ্ছে গিয়ে পৃথিবীতে যা কিছু ঘটতেছে, যারা বসবাস করতেছে সবাই অনেক সুখে শান্তিতে আছে, রামরাজ্যের মতো ব্যাপারটা। রামরাজ্যের যেরকম গল্প শুনছি ওরকম। আর ডিস্টোপিয়া হচ্ছে গিয়ে পৃথিবীতে যারা বসবাস করতেছে কেউই আসলে সুখে নাই, সবাই হচ্ছে গিয়ে একটা ক্যাওসের ভেতরে আছে। এবং কেউই দেখা গেছে তার ডিসিশন নিজে নিতে পারতেছে না, প্রতিনিয়ত তাকে প্রভাবিত করা হচ্ছে এক শ্রেণীর মাধ্যমে, যেটারে হচ্ছে গিয়ে ডিপ স্টেট থিওরিও বলা হয়। ডিপ স্টেট থিওরি অর্থাৎ একটা দেশ সেটা আসলে সাধারণ মানুষের মাধ্যমে হচ্ছে গিয়ে ক্ষমতা অর্জিত হচ্ছে না, ইলেক্টেড যেসব লিডার্স আছে তাদের হাতে আসলে ক্ষমতা নাই, ক্ষমতা চলে গেছে গুটিকত কয়েকটা লোকের হাতে। 1948-এ ভাইয়া গ্রন্থটা সে রচনা করে, 1948-এ, কিন্তু সে হচ্ছে গিয়ে গ্রন্থটার নামকরণ করে 1984। ঠিক আছে। সো এই ডিপ স্টেট থিওরির ব্যাপারটা হচ্ছে গিয়ে, বিগ ব্রাদার নামে একটা সংঘ আছে। এই সংঘ হচ্ছে প্রতিনিয়ত আপনি কি করতেছেন, আপনার অ্যাকশন গুলোকে হচ্ছে সে প্রভাবিত করতে পারে। যেমন আপনার হচ্ছে যারা এখন ব্ল্যাক রক কোম্পানিটা সম্পর্কে জানেন, কোভিড এর পরে এটা খুব পপুলার হয়েছে। ব্ল্যাক রক নামে একটা কোম্পানি আছে, এরা মূলত পৃথিবীর যাবতীয় যত ইনভেস্টমেন্ট আছে সবকিছুতেই প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে। এবং হয়তোবা দেখা গেছে নিয়ার ফিউচারে কান্ট্রির নামে কোনো কনসেপ্টই থাকবে না। পৃথিবীতে কি হবে বা হবে না এটা ডিসাইড করবে হচ্ছে গুটিকত কয়েকটা কোম্পানি। এই ধরেন অ্যামাজনের মতো কোম্পানি, ব্ল্যাক রকের মতো কোম্পানি, এরা আর কি। সো জর্জ অরওয়েল হচ্ছে গিয়ে এই যে ডিস্টোপিয়ার কনসেপ্টটা, এটা হচ্ছে সেই 1948-এই দিয়ে গেছিল। ওই কনসেপ্টটাই হচ্ছে রিসেন্ট টাইমে যেহেতু ওয়ার্ল্ডে এটা রিফ্লেকশন দেখা যাচ্ছে এজন্য খুব পপুলার হয়েছে আর কি। এডওয়ার্ড মর্গান ফোরস্টারের হচ্ছে বিখ্যাত নোভেল আ প্যাসেজ টু ইন্ডিয়া। এ প্যাসেজ টু ইন্ডিয়ার ক্যারেক্টার থেকে প্রিভিয়াসলি প্রশ্ন এসেছিল কি কি। একটা হচ্ছে গিয়ে মিস অ্যাডেলা একটা ক্যারেক্টার থাকে, আর একটা ক্যারেক্টার থাকে মিসেস মুর। এই ক্যারেক্টার দুইটা কোন নোভেলে আছে, এরকম একটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে আসছিল। তো এই মিসেস মুর আর অ্যাডেলা হচ্ছে গিয়ে ইন্ডিয়ায় আসে ঘুরতে ঘুরতে, হ্যাঁ ঘুরতে বলা যায়, মানে সেটেল হইতেই আসে আর কি। তো এই মিসেস মুরের একটা ছেলে থাকে, রনি করে নাম। এই রনি হচ্ছে গিয়ে আপনার থাকে ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট থাকে ওই যে ব্রিটিশ কিংডমের ম্যাজিস্ট্রেট থাকে আর কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির। তো অ্যাডেলার সাথে রনির বিয়ে হওয়ার কথা থাকে। তো পরবর্তীতে ইন্ডিয়ায় আসার পরে এখানে একটা মুসলিম ক্যারেক্টার থাকে প্রভাবশালী আজিজ। এই আজিজ সব সময় মনে করতো যে বিদেশিরা, ইংল্যান্ডের যারা, তারা কখনো ইন্ডিয়ানদের বন্ধু হতে পারে না, কিন্তু পরবর্তীতে তার এই ধারণাটা ভুল প্রমাণিত হয়। কারণ এই দুইজনের সাথেই, মিসেস অ্যাডেলা এবং মুর দুজনের সাথেই তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। আর অ্যাডেলা একটা সময় মনে করে যে রনি তার জন্য পারফেক্ট হাজবেন্ড না, কিন্তু পরবর্তীতে তারা একটা অ্যাক্সিডেন্টে ফল করে দুজন। ওই সময় হচ্ছে গিয়া রনি তারে বাঁচায়, বাঁচানোর পরে অ্যাডেলা আবার পরবর্তীতে বুঝতে পারে যে না, রনি হচ্ছে তার জন্য পারফেক্ট ম্যাচ। সো বেসিক্যালি প্রশ্ন আসছিল দুইটা ক্যারেক্টার রিলেটেড, মিস অ্যাডেলা আর মিসেস মুর কোন নভেলের ক্যারেক্টার। ওই কারণে শিখতে হবে যে প্যাসেজ টু ইন্ডিয়ার ক্যারেক্টার। এডওয়ার্ড এডওয়ার্ড মর্গান ফোস্টার থেকে প্রশ্ন যেহেতু আসে, আরো কিছু নভেল শিখতে হবে। এ রুম উইথ এ ভিউ, হাওয়ার্ডস এন্ড, হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড, আর হচ্ছে দ্য লংগেস্ট জার্নি। এই সবগুলা নভেল হচ্ছে গিয়ে শিখতে হবে। আলি অ্যান্ড নিনো মুভিটা এইটার দ্বারা ইন্সপায়ার্ড ভাইয়া। প্রবলেম হচ্ছে আমি এই মুভিটা দেখি নাই।
আপনারা তো প্রচুর মুভি দেখতে দেখেন, এটা তো খুব ভালো একটা ব্যাপার। এই মুভি তো আমি দেখি নাই, বাট আজকে আপনারা দুইটা মুভির নাম বললেন, আমি এগুলা দেখবো, আশা আছে। ওকে। রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্টের কবিতা হচ্ছে গিয়ে বর্তমান জেনারেশনের যারা, তারা খুব পছন্দ করে। রিজন হচ্ছে গিয়ে ওই যে আহ, ওনার একটা কবিতা আছে না, ওই যে আমরা এফটিসির সময় পড়ছিলাম। ইদানিং ব্রেন এত খারাপ হয়েছে, খুব পপুলার কবিতা না, মাথায় আসতেছে না, যাই হোক। ওনার দিয়ে বিসিএস এ প্রশ্ন আসে নাই কখনো, কিন্তু এই জেনারেশনে এখন যারা সাহিত্য চর্চা করে এরা দেখলাম যে খুব পড়ে। শেখার প্রয়োজন নাই, তারপরেও কেউ যদি চান আ বয়েজ উইল শিখতে পারেন। আ বয়েজ উইলই ওনার সব থেকে বিখ্যাত কবিতা। নিউ হেমিসফেয়ার, আ উইটনেস ট্রি, এগুলা শিখতে পারেন। হ্যাঁ, এই যে মামা বলছে যা, মাইলস টু গো বিফোর আই স্লিপ। রবার্ট ফ্রস্ট হচ্ছে গিয়ে আপনার এর দ্বারা ওই যে ওর নাম কি, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কনের দ্বারা খুব প্রভাবিত ছিলেন। গ্ল্যাডস্টোন অনিল লাগবে না, প্রশ্ন আসে না, খুব চাইলে অ্যানা ক্রিস্টি কাল লেখা, এটা শিখলেই চলে। ঠিক আছে, আর লাগবে না। হ্যারি এইপ, হ্যারি এইপটাও শিখেন, হ্যারি এইপটা অন্য আর একটা রাইটারের লেখার সাথে ম্যাচ করবে। রেইনবো। রেইনবো কার কবিতা? কবিতা বলতেছি, কার নোবেল? ডিএইচ লরেন্সের, হ্যাঁ। প্রচুর সেক্সের বর্ণনা যার লেখায়, ডিএইচ লরেন্স। ওকে। ডাব্লিউ এইচ অডেন। ডাব্লিউ এইচ অডেনের দ্য সি অ্যান্ড দ্য মিরর লাগবে। ইন মেমোরি অফ ডাব্লিউ বি ওয়েটস, ড্যান্স অফ ডেথ, এই তিনটা লাগবে অডেনের, যদি কেউ শিখতে চান আর কি। অনেক অডেন ইম্পর্টেন্ট, মোটামুটি শিখতে পারেন। পাবলো নেরুদা লাগবে না। পার্ল এস বাকের দ্য গুড আর্থ, খুব নামকরা একটা নভেল। দ্য গুড আর্থ চাইলে শিখতে পারেন, পার্ল এস বাক দ্য গুড আর্থ ইম্পর্টেন্ট আছে। আর্থার মিলারের একটাই লাগবে, ডেথ অফ এ সেলসম্যান, যদি কেউ শিখতে চান। এগুলা যাদের একটা একটা বলতেছি, এগুলো হচ্ছে যারা অনেক শিখতে চান তাদের জন্য, হ্যাঁ। অ্যালেন গিন্সবার্গ। অ্যালেন গিন্সবার্গের নাম আপনারা শুনে থাকবেন, উনি সেপ্টেম্বর অন যশোর রোড এটা লিখছেন। এগুলা যা আছে এগুলা ইম্পর্টেন্ট না। অ্যালেন গিন্সবার্গ, ওনার মানে এই সেপ্টেম্বর অন যশোর রোড এটুকু জানলেই চলে, এর বেশি লাগে না আর কি সাহিত্যের জন্য। এজরা পাউন্ড। এজরা পাউন্ড থেকে প্রশ্ন আসে না একদমই, বাট উনি এই সময়ের জর্জিয়ান পিরিয়ডের খুব নামকরা একজন কবি ছিলেন। উসুরা ওনার খুব বিখ্যাত একটা কবি, কবিতা। আর কিছু কি আছে? দ্য স্পিরিট অফ রোমান্স শিখতে পারেন, লাগে না, তারপরও আর কি যদি চান শিখতে পারেন। উইলিয়াম ফকনার লাগবে না, লাগবে না। যা আছে, অ্যাবসোলেম শিখতে পারেন খুব যারা চাচ্ছেন। গ্রাহাম গ্রিন লাগবে না। আর কে নারায়ণ। আর কে নারায়ণ আলোচনা করছিলাম, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য ব্যাচেলর অফ আর্টস, এগুলাই। ঠিক আছে, আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি দেখতে পারেন। আর কে নারায়ণ হচ্ছে ইন্ডিয়ান বংশোদ্ভূত বিখ্যাত সাহিত্যিক। ঠিক আছে, ওনার সব থেকে বিখ্যাত পোয়েট্রি হচ্ছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। তাহমিনা আনাম, ওনার নাম শুনে থাকবেন, উনি হচ্ছে কি আপনার ডেইলি স্টারের যিনি সম্পাদক, মাহফুজ আনাম ওনার মেয়ে। ওনার বিখ্যাত রচনাগুলা হচ্ছে আ গোল্ডেন এজ, আ গুড মুসলিম, দ্য গুড মুসলিম, আর দ্য পোন্স অফ গ্রেস। দ্য গুড মুসলিম এর কারণে উনি বেসিক্যালি অনেক পপুলার হয়েছিল। যদিও এটা হচ্ছে কি আপনারা যখন রিটেন দিবেন তখন মহসিন নাজিলা সাহিত্য সমালোচনায় গুড মুসলিমটা পড়বেন। এটার স্টোরি লাইনটা অনেক বেশি ফ্যাব্রিকেটেড আর কি, এই কারণে অনেক বেশি সমালোচিত হয়েছিলেন উনি মুক্তিযোদ্ধার কন্টেম্পোরারি রাইটারদের মাধ্যমে, রাইটারদের কাছে আর কি। ঠিক আছে, বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট না, তারপরে যেহেতু বাংলাদেশি রাইটার, শিখতে পারেন। আর গোল্ডেন এজ, দ্য গুড মুসলিম, এই দুইটা শিখলেই চলবে। অরুন্ধতী রয়, মানে কি বলবো আপনার, খুবই প্রভাবশালী বর্তমান সময়ে মানে ইন্ডিয়ান যেসব রাইটার আছে তাদের ভেতরে খুবই প্রভাবশালী, কট্টরবাদী আপনার কি বলে সমালোচক। বিজেপির সমালোচনা করে, রাহুল গান্ধীরে নিয়ে হাসাহাসি করে, তারপরে হচ্ছে গিয়ে ভারতের যে ক্লাস সিস্টেম, দেবদেবীদের ব্যবহার করে যে পলিটিক্স, রাম মন্দির নিয়ে অযোধ্যার যে পলিটিক্স, এই সব কিছু নিয়েই তিনি হচ্ছে গিয়ে প্রচুর লেখালেখি করছে। বহুতবার ডেথ থ্রেট পাইছে, কিন্তু উনি বুকার পুরস্কারও জিতছে। বুকার পুরস্কার জিতছে ওনার বিখ্যাত এই যে এখানে যেটা আছে,
দ্য গড অফ স্মল থিংস এর কারণে উনি বুকার পুরস্কার পেয়েছে। ওনার আরো বিখ্যাত কিছু বই আছে, এখানে নাই। দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এটা হচ্ছে ওনার সব থেকে রিসেন্ট পাবলিকেশন। দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। ওনার শিখতে চাইলে এই দুইটা শিখলেই চলবে। সাহিত্যে হয়তো বা ওনার নিয়ে প্রশ্ন আসবে না, বাট উনি যেহেতু সাবকন্টিনেন্টের পলিটিক্স এর মানে অ্যাকচুয়াল স্টোরি ওনার লেখায় চলে আসছে, এজন্য আপনার বিসিএস ক্যাডার হইতে গেলেও ওনার লেখা পড়া উচিত আমি মনে করি। স্পেশালি মানে দেখা গেছে ফিল্ডে যে সব জব আছে, অ্যাডমিন, পুলিশ, এগুলা করতে গেলে দেখা গেছে ওনার লেখা পড়লে আপনি সাবকন্টিনেন্টের পলিটিক্স সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন। হ্যাঁ। স্যামুয়েল ব্যাকেট, স্যামুয়েল ব্যাকেটের প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে ওয়েটিং ফর গডট কার লেখা। এর বাইরে আর লাগবে না। ওয়েটিং ফর গডট এই একটা পড়লেই চলবে, আর লাগবে না। স্যামুয়েল ব্যাকেট। আর কি আছে? সল বিলো সিজ দ্য ডে, সল বিলোর একটা লেখা আছে, এই যে দেখেন সিজ দ্য ডে, এই একটা লেখাই প্রশ্ন আসে, এছাড়া আর লাগবে না। ডরিস লেসলিং, লাগবে না, আসে না কখনোই প্রশ্ন। অনেকে আছেন অনেক শিখতে চান, তাদের জন্য দ্য গ্রাস ইজ সিঙ্গিং। হ্যারল্ড পিন্টার, এর বিখ্যাত লেখা হচ্ছে দ্য বার্থডে পার্টি, এই একটাই প্রশ্ন আসলে, এই একটাই, আর লাগবে না। টনি মরিসন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিসিএস এ টনি মরিসন থেকে প্রশ্ন আসে। তার একটা বই আছে সুলা, এটা প্রশ্ন আসছে। দ্য ব্লু স্টাই ইম্পর্টেন্ট। সং অফ সলোমন, প্যারাডাইস, বিলাভেড, হ্যাঁ এগুলা শিখলেই চলবে। ডেসডেমোনা নামেও তার একটা প্লে আছে। এই ডেসডেমোনা হচ্ছে অথেলোর ওয়াইফ ছিল ডেসডেমোনা, ওরে নিয়ে একটা প্লে করছিল টনি মরিসন। যেহেতু ডেসডেমোনা খুবই কি বলে আপনার মানে ট্রাজিক একটা স্টোরি ছিল, ওই কারণে তারে ব্যবহার করে হচ্ছে গিয়ে উনি লিখছে। টনি মরিসন খুবই প্রভাবশালী একজন রাইটার। উনি মনে হয় 1984 এর দিকে নোবেল পাইছিল, একটু চেক করেন, উনি নোবেল পাইছিল সম্ভবত। শিনুয়া আকিব, উনি বেসিক্যালি হচ্ছে আফ্রিকান রাইটার। ওনাকে আধুনিক আফ্রিকান উপন্যাসের জনক বলা হয়, এবং উনি হচ্ছে গিয়ে এই যে ইউরোপিয়ান যে স্লেভ ট্রেড রিলেটেড তাদের যে বিজনেস, এই জিনিসটার ব্যাপক সমালোচনা করছে এবং অ্যাকচুয়াল স্টোরি লাইনটা তুলে আনার চেষ্টা করছে যে আফ্রিকানদের কিভাবে হচ্ছে গিয়ে পদতলিত করে রাখার চেষ্টা করা হয়েছে যুগে যুগে। ওনার নিয়ে বিসিএস এ প্রশ্ন আসার সম্ভাবনা একদম নাই বললেই চলে, 1% হয়তোবা। সো চাইলে বাদ দিয়ে দিতে পারেন, জাস্ট নামটা শিখেন, চিনুয়া আকিব, উনি হচ্ছে আফ্রিকান উপন্যাসের জনক। টেড হিউজ, লাগবে না, আসে না প্রশ্ন। সিলভিয়া প্লাথ, লাগবে না। যদি কারো মন চায় যে জায়গায় মার্ক করা ওটুকু শিখেন। সালমান রুশদি, সালমান রুশদি বিসিএস এ প্রশ্ন আসার কথা না, বাংলাদেশের জন্য উনি এমনিও কন্ট্রোভার্সিয়াল রাইটার, কারণ মুসলিমরা ওনারে খুব হেট করে। ওনার বিখ্যাত নোবেল হচ্ছে মিডনাইট চিলড্রেন, এটার কারণে উনি বুকার পাইছিল। মিডনাইট চিলড্রেনের গল্পটা হচ্ছে 1947-এর দেশ বিভাগ নিয়ে, অর্থাৎ ভারত পাকিস্তান দেশ বিভাগের ফলশ্রুতিতে ওই সময়ের জন্মগ্রহণ করা একটা বাচ্চার জীবনে কি ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট বা তার যে স্টোরি লাইনটা, সেই জিনিসটাই হচ্ছে মিডনাইট চিলড্রেনে উঠে আসছে। দ্য স্যাটানিক ভার্সেস হচ্ছে কি আপনার আহ দুইটা ক্যারেক্টার আছে, একটা হচ্ছে শয়তান আর আরেকটা ইবলিস, আর আরেকটা হচ্ছে কি আপনার জিব্রাইল। এই দুইটা ক্যারেক্টার, এদেরকে প্রথমত পোর্ট্রে করা হয় যে এরা হচ্ছে কি একটা প্লেনে জার্নি করতে থাকে। ওই জার্নি করা অবস্থায় প্লেনে অ্যাক্সিডেন্ট হয়, এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তারা দুইজন ডিসকভার করতে পারে যে তাদের ভেতরে একজন হচ্ছে গুড, যিনি হচ্ছে জিব্রাইল, আর একজন হচ্ছে খারাপ, যিনি হচ্ছে শয়তান। তারা আসলে ওই প্লেন জার্নিতে মরে না, কারণ তারা হচ্ছে দৈবিক শক্তি প্রাপ্ত। এবং এরপরে এটা রিলেটেড বিভিন্ন স্টোরি এটারে টানা হয়েছে। এটা খুবই বিতর্কিত, কারণ বুঝতেই পারতেছেন যে ইসলামের যে ক্যারেক্টার গুলা সেগুলা নিয়ে সে আইরনি করছে আর কি, এজন্য ওনারে কয়েকদিন আগে মারারও চেষ্টা করা হয়েছিল। বিসিএস এ প্রশ্ন আসার চান্সেস নাই বললেই চলে সালমান রুশদির লেখা নিয়ে। ওরহান পামুক, ওরহান পামুক খুব বিখ্যাত রাইটার, কিন্তু বিসিএস এ কখনো প্রশ্ন আসে নাই। সাইলেন্ট হাউস, দ্য হোয়াইট ক্যাসেল, চাইলে এই দুইটা শিখতে পারেন। রেড হেয়ার উমেন, এই তিনটা চাইলে শিখতে পারেন। ওরহান পামুক খুব বিখ্যাত রাইটার। ড্যান ব্রাউন, লাগবে না, ড্যান ব্রাউন থেকে প্রশ্ন আসবে না বিসিএস এ। ড্যান ব্রাউন হচ্ছে গিয়া যারা রবার্ট ল্যাংডনের ফলোয়ার, যারা দেখা গেছে থ্রিলার পড়েন, যারা ডিটেকটিভ উপন্যাস পড়েন, তাদের হয়তো বা অনেক ভালো লাগবে। বাট বিসিএস এ প্রশ্ন আসার মতো মানে প্রসিদ্ধ রাইটার ড্যান ব্রাউন এখনো হয় নাই। এই চারটাই হচ্ছে গিয়া মুভি হয়েছে পরবর্তীতে।
যারা দেখা গেছে থ্রিলার মুভি দেখেন তারা দেখে নিতে পারেন আর কি। এখানে নোটেবল ক্রিটিক্স অফ ইংলিশ লিটারেচার, এখানে হচ্ছে কি ওই যে এক একটা বইয়ের এক একজন রাইটার আছে। দেখেন স্যার ফিলিপ সিডনি, আগে পড়ায় আসা হয়েছে, ওনার একটা সাহিত্য সমালোচনা আছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, ওইটা। তারপরে স্যামুয়েল জনসনের প্রিফেস টু শেক্সপিয়ার, এগুলা, এটা পুরাটা আর কি মুখস্থ করতে হবে, এগুলা থেকে প্রশ্ন আসে বারবার ঘুরে ঘুরে। ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস টু লিরিক্যাল ব্যালাদ, তারপরে বায়োগ্রাফিয়া লিটারারিয়া, দ্য স্টাডি অফ পোয়েট্রি, মেটাফিজিক্যাল পোয়েট হচ্ছে গিয়া টি.এস. এলিয়টের লেখা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ডিফেন্স অফ পোয়েট্রি হচ্ছে শেলির লেখা। পোয়েটস আর দ্য আনএকনলেজড লেজিসলেটরস অফ দ্য ওয়ার্ল্ড, এই কথাটা শেলি বলছেই হচ্ছে গিয়া ডিফেন্স অফ পোয়েট্রিতে। দ্য স্টাডি অফ পোয়েট্রি কার লেখা? একটু আগেই আগের পেজেই পাইছেন। দ্য স্টাডি অফ পোয়েট্রি কার লেখা? স্টাডি অফ পোয়েট্রি একজনের লেখা, ডিফেন্স অফ পোয়েট্রি একজনের লেখা, দুইজনই একই যুগের। আর কি বলবো বলেন? ডিফেন্স অফ পোয়েট্রি শেলির লেখা, তাহলে স্টাডি অফ পোয়েট্রি কার লেখা? দেখেন তো, স্টাডি অফ পোয়েট্রি কার লেখা? ম্যাথিউ আর্নল্ডের লেখা। আচ্ছা, এক যুগের বলে ফেলছি, এক যুগের না তারা, ম্যাথিউ আর্নল্ড তো আপনার হচ্ছে ইসের আলেকজান্ডার পোপের এইজের। হুইচ অফ দ্য ফলোইং নোবেলস ওয়াজ রিটেন বাই জর্জ অরওয়েল? অরওয়েলের লেখা কোনটা নিচের নভেল কোনটা? হু রোড দ্য শর্ট স্টোরি দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার? কার লেখা অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার? সমারসেট মগামের। ও হেনরি লেখছে দ্য গিফট অফ ম্যাগির, দ্য গিফট অফ ম্যাগি। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা কার লেখা? বার্নার্ড শ। দেখেন অপশন গুলা কি ক্লোজ, উইলিয়াম শেক্সপিয়ার দিয়ে রাখছে, যারাই একটু শ্যালো প্রিপারেশন নিবে তারাই কিন্তু শেক্সপিয়ার আর বার্নার্ড পেঁচায় ফেলবে। কারণ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা হচ্ছে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, এর লেখা সিজার অ্যান্ড ক্লিওপেট্রা, ঠিক আছে। দ্য পোয়েটিক ড্রামা মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল কার লেখা? এলিয়ট। ওয়েন্সডে ওয়েস্টল্যান্ডে ওয়েন্সডে হলোম্যানকে মার্ডার করলো, তাহলে এলিয়ট কই? টি.এস. এলিয়ট। এলিয়টের লেখা মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল। অল চেঞ্জ আটারলি এ টেরিবলি বিউটি ইজ বর্ন, এটা কার কবিতা থেকে নেওয়া হয়েছে? এটা ডাব্লিউ.বি. ইয়েটস এর কবিতা থেকে লেখা নেওয়া হয়েছে। এবং এটা কোন পার্সপেক্টিভে বলা হয়েছিল? হেলেনের বিউটির পার্সপেক্টিভে বলা হয়েছিল। হেলেনের বিউটি নিয়ে কথা বললে কোন লেখা থেকে কথা বলতে পারে? এই যে ভুল করে ফেলছেন, কনফিউজ করছি, ভুল করে ফেলছেন। এটা হেলেনের বিউটি নিয়ে কথাটা বলে নাই। অল চেঞ্জ অ্যাটারলি আর টেরিবলি বিউটি ইজ বর্ন, এটা হচ্ছে ইস্টার 1916 থেকে লেখা, ঠিক আছে। নো সেকেন্ড ট্রাই, এটা কি ছিল? এটা পোয়েম ছিল। এই প্রশ্নটা মার্ক করে দিলাম, কারণ আমি যা বলছি এই জিনিসটা দিয়ে আবার দেখা গেছে কনফিউজ হয়ে যাবেন নো সেকেন্ড ট্রাই নিয়ে। নো সেকেন্ড ট্রাই এর থিম না এটা। অল চেঞ্জ আটারলি এ টেরিবলি বিউটি ইজ বর্ন, এটা ইস্টার 1916 এর থেকে এক্সট্রাক্ট করা। ওকে, হু ইজ দ্য অথর অফ দ্য নোবেল দ্য গড অফ স্মল থিংস? গড অফ স্মল থিংস কার লেখা? অরুন্ধতী রয়। নিচের কে আইরিশ রাইটার না? আইরিশ রাইটার না কে? ডি.এইচ. লরেন্স আইরিশ রাইটার না। অন্যান্য যে তিনজন আছে তিনজনই আইরিশ রাইটার, অস্কার ওয়াইল্ড, জেমস জয়েস এবং জোনাথন সুইফট। এই প্রশ্নটা ভালোভাবে পড়বেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যাসেজ টু ইন্ডিয়া কার লেখা? প্যাসেজ টু ইন্ডিয়া, যে দুইটা ক্যারেক্টার ছিল, মিসেস মুর আর মিস অ্যাডেলা ফোস্টারের লেখা। লেডি চ্যাটার্লি স্লাভার কার লেখা?
যার লেখা সে আর কোনটা লিখছে? দ্য হোয়াইট পিকক লিখছে, সানস অ্যান্ড লাভার্স লিখছে, আর কি লিখছে? বার্থডে পার্টি কার লেখা? একটা লেখাই পড়তে বলছিলাম, হ্যারোল্ড পিন্টারের একটা লেখাই পড়েন, বার্থডে পার্টি। হু ইজ দ্য অথর অফ দ্য ফার্স্ট সাইন্টিফিক রোম্যান্স, দ্য টাইম মেশিন? টাইম মেশিন কার লেখা? এখানে অপশনগুলো ইজি ছিল। এইচ জি ওয়েল। অপশন দেখে বোঝা যাচ্ছে আর কি কে অ্যান্সার হইতে পারে। জুল ভার্ন দিলে আবার পেঁচায় ফেলতেন দেখতেন। হু ইজ নট এ রোমান্টিক পোয়েট? রোমান্টিক পোয়েট না কে? অ্যাডেলা কোয়েস্টেড অ্যান্ড মিসেস মুর ক্যারেক্টার কোত্থেকে নেওয়া হয়েছে? প্যাসেজ টু ইন্ডিয়া। দ্য পোয়েম দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড ট্রুফক, এটা কার লেখা? এলিয়ট। ইউলিসেস, এটা কার নোবেল? না ভাই, ডিকেন্স কেন হবে? ডিকেন্স তো আজকে পড়ায়নি। জয়েসের একটা লেখাই পড়তে বলছিলাম, ইউলিসেস। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আমেরিকান পোয়েট? দেখছেন, জাতি নিয়ে প্রশ্ন আসে। আমেরিকান পোয়েট না কে? ডাব্লিউ বি ইয়েটস। ইয়েটস কোথাকার? আইরিশ। হু ইজ দ্য অথর অফ ম্যান অ্যান্ড সুপারম্যান? ম্যান অ্যান্ড সুপারম্যান কার লেখা? জিবি শ। হু অ্যামং দ্য ফলোইং ইন্ডিয়ান ইংলিশ রাইটার্স ইজ এ ফেমাস নোবেলিস্ট? নিচের কে ফেমাস নোবেলিস্ট? ইন্ডিয়ান বংশোদ্ভূত। আর কে নারায়ণ। ওকে, ক্লাসটা শেষ। ইংলিশ লিটারেচারে খুব ভালো করতে চাইলে কি করব? অনেক কিছু পড়েছি বাট মনে রাখতে পারি না। আপনি কি ভাই আমার নোটটা পড়ছেন? আমি একটা ছোট একটা নোট শেয়ার করছি আপনাদের সাথে, এটা কি পড়ছেন? তাহলে আবির ওইটা একটু পড়ে নেন। হ্যাঁ, আমি নোটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের। এক সেকেন্ড একটু টাইম দেন, আমার মেইল খুঁজে বের করতে হবে। দিচ্ছি ভাইয়া, একটু সময় দেন। আপনারা যারা ওই নোটটা চাচ্ছেন, আমি হচ্ছে গিয়ে 1 মিনিটের মধ্যে ওটার লিঙ্কটা দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, ওই নোটটা পড়েই আমি 5টা প্রিলি পাস করছি। ওটা পড়তে আমার লাগতো 2 ঘন্টা, ওইটা পড়ে আমি পরীক্ষার হলে চলে যেতাম। হুম, ওইটা হচ্ছে আপনাদের প্রথম দফা না পড়ে রিভিশনের সময় পড়াটা বেটার, তাহলে ধরতে পারবেন আর কি নোটটার প্যাটার্ন। খুবই সেরা আমার নোটটা। যাক, আপনার যদি কাজে লাগে তাহলেই আমার কষ্ট করে নোটটা শেয়ার করা বা বানানো দুইটাই আর কি সার্থক। ভাইয়া, আমাদের সাথে যিনি আছেন, সালাম ভাই। জি ভাইয়া ভাইয়া শুনতে বলেন। ভাইয়া ওই পোলটা লঞ্চ করে দেন, ইভ্যালুয়েশন রিলেটেড, ক্লাস শেষ।
আচ্ছা, কিছু প্রশ্ন গ্যাপ গেছে, দেখেন আমি এটা শেয়ার করে দিছি, এই যে ড্রাইভটা শেষ করে দিছি। নোটের প্যাটার্নটা হালকা করে বলে দিব, হ্যাঁ তাহলে সুবিধা হবে। হ্যাঁ, ভালো একটা কোশ্চেন করছেন তানভীর। দেখেন আমার নোটের প্যাটার্নটা হচ্ছে বেসিক্যালি যারা আহ, আমার সাথে শেষ ক্লাস না, আপু আমি তো আছি, উত্তরণের সাথেই আছি, মারা না গেলে ক্লাস হবে আবার, সমস্যা নেই। বেসিক্যালি নোটটা হচ্ছে গিয়ে যারা নন ইংলিশ লিটারেচারের ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য এই নোটটা। ইংলিশ লিটারেচারের, দেখেন আপনি প্রশ্ন পড়লেই দেখবেন যে ইংলিশ লিটারেচারের ম্যাক্সিমাম প্রশ্ন আসে যে এই লেখাটা কার লেখা, এরকম প্রশ্নটা আসে। সো আপনি যদি লেখার নামগুলা জানেন, নাম মুখস্থ করলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এখন ধরেন আমি একটা নেমোনিক তৈরি করলাম। নেমোনিক জিনিসটা কি? নেমোনিক হচ্ছে কি একটা গল্প তৈরি করা মাথার ভেতরে। গল্পটা কিরকম? ধরেন একটা গল্প আছে, মাইকেল, মাইকেল হচ্ছে নায়ক, তার প্রিয়তমা লুসির সাথে দেখা করতে মার্চ মাসে ভ্রমণ করে টিনটার্নে গেল। ওখানে তিনটা নোট আছে জান্নাতুল, আপনি বের করেন লিঙ্কটায়। টিনটার্নে গেল, বাংলা, ইংলিশ আর কম্পিউটারের নোট আছে। লুসি সেখানে একাকী শস্য কাটার কাজ করে। যাওয়ার পথে মাইকেল কাকু ও ড্যাফোডিল দেখলো। দেখেন এটা কিন্তু একটা গল্প, একটা ছোট গল্প। ছোট গল্পটা কি, মাইকেল হলো নায়ক আর তার ডার্লিং হচ্ছে লুসি। সো লুসি হচ্ছে গিয়ে একটা জায়গায় শস্য কাটার চাকরি করে, অর্থাৎ কৃষক হিসাবে এক জায়গায় কাজ করে। মাইকেল হচ্ছে সেই তার প্রিয়তমার সাথে দেখা করতে মার্চ মাসে সেই জায়গাটায় গেল, জায়গাটার নাম হচ্ছে টিনটার্ন। এবং যাবার পথে সে যখন জার্নি করে যাচ্ছিল সে হচ্ছে গিয়ে কোকিল এবং ড্যাফোডিল দেখলো। এই হচ্ছে টোটাল গল্প। সো এই যদি নেমোনিকটা আপনি মনে রাখেন, তাহলে আপনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সব মানে বিখ্যাত যে কবিতা এবং নাটক আছে তা কিন্তু সব এখানে উঠে আসছে। কি কি? তার বিখ্যাত কবিতা হচ্ছে মাইকেল, তারপরে তার অসমাপ্ত আত্মজীবনী হচ্ছে প্রিলিউড। প্রিয়তমা দিয়ে মনে রাখতে পারেন, পি ফর প্রিয়তমা, প্রি ফর প্রিলিউড। লুসি তার আরেকটা বিখ্যাত কবিতা। দেখা করতে দেখা করতে যাওয়া, ওইটা হচ্ছে গিয়া ওখান থেকে আপনি মনে রাখতে পারেন এক্সকারশন। এক্সকারশন মানে হচ্ছে ভ্রমণ করতে যাওয়া, বা এখান থেকেও মনে রাখতে পারেন ভ্রমণ থেকেও। মার্চ থেকে মনে রাখতে পারেন তার বিখ্যাত একটা লেখা আছে রিটেন ইন মার্চ। রিটেন ইন মার্চ। তারপরে হচ্ছে টিন টার্ন। টিন টার্ন হচ্ছে তার একটা কবিতা, টিন টার্ন অ্যাবে। তারপর লুসি সেখানে একাকী, একাকীর ইংলিশ হচ্ছে রেকলিউজ। তার একটা কবিতার নাম আছে রেকলিউজ। তারপরে শস্য কাটার, শস্য কাটার দিয়ে মনে রাখতে পারেন সলিটারি রিপার। আরো দুইটা আছে, একটা হচ্ছে কাকু, একটা হলো ড্যাফোডিল। তার মানে দেখেন আপনি 10টা লেখার নাম মুখস্থ রাখতে পারতেছেন জাস্ট একটা ছন্দ দিয়ে। এবং এতে যেটা সুবিধা সেটা হচ্ছে গিয়ে পরীক্ষার হলে হয়তোবা আপনার ওয়ার্ডসওয়ার্থের লেখার সাথে শেলির লেখা আপনি হয়তোবা কনফিউজড হয়ে যাচ্ছেন। এখন শেলিও ইম্পর্টেন্ট, শেলির জন্য আবার আরেকটা নেমোনিক আপনি শিখলেন, যে পশ্চিমের বাতাসে শেলির স্কাইলার্ক মেঘের উপরে ভেসে ভেসে ওজিমেন্ডিয়াস এবং ওডিনিয়াসের সাথে, ওডোনাইসের সাথে গল্প করে। তো এটা দিয়ে কিন্তু আবার দেখা গেছে শেলিটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ মার্চ আছে তো, এই যে রিটেন ইন মার্চ। ওকে। সো এভাবে যদি আপনি, ভাইয়া ওই নোটের ভেতরে দেয়া আছে, শিউলি নোটের ভেতরে দেয়া আছে, এভাবে আপনাদের যে নোটটা শেয়ার করছি ওটায় অনেকগুলা রাইটার আছে, 60টার মতো রাইটার আছে। আপনারা যদি প্রথম 30টা রাইটারও শিখেন, তাতেও দেখা গেছে আপনি ইংরেজি সাহিত্যে 8-9 পেয়ে যাবেন। ওখান থেকে শুধুমাত্র যতটুকু আছে, এটা টোটাল নোটটা হচ্ছে মাত্র 30 বা 31 পেজের।
কিন্তু এটা হচ্ছে অনেক ইনফরমেশন জিস্ট করে দেয়া আছে। এজন্য আপনি প্রথম দফায় নোটটা পড়লে অনেক কিছু বুঝবেন না, কিন্তু যদি আগে ডিটেলসটা পড়া থাকে তাহলে নোটটা ধরে রিভিশন করতে খুবই সুবিধা হবে। ওকে, সো সবাই ইটা ড্রাইভের লিংকটা কপি করে নেন, আমাদের ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে। আমি লিভ নিয়ে নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। ভাইয়া কিছু পোয়েম, কি বলছেন, কিছু পোয়েম বা এসে আছে যেগুলো উত্তরণের বইয়ে নেই কিন্তু আপনার নোটে আছে। ভাইয়া আমার নোটে যেগুলো আছে ওগুলা পড়েন, কারণ আমার নোটটা আমি ওই সময় অনেকগুলা ইয়ারের কোশ্চেন মানে করে ডিটেলসে মানে ঘেটে তারপরে বানাইছিলাম। সো ওইটা পড়েন, ওইটা লায়াবিলিটি আমি নিব, ওখানে যা যা আছে প্রত্যেকটা ইনফরমেশনই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা। হ্যাপি রিডিং। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে সুন্দরভাবে ক্লাসটা শেষ করার জন্য। সেই সাথে স্টুডেন্ট ভাইয়াপুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি। আর আপনাদের যে কোশ্চেন গুলো ছিল উত্তরণ রিলেটেড, সেগুলো নিয়ে হচ্ছে আমরা তো বললামই যে বিবেচনা করব, যেটা আপনাদের জন্য ভালো হয় সেটাই করানো হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে আমরা এখানে শেষ করি। আবারও কথা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।